পাস্ট লাইফটা সবার জন্য নয়। কেন সবার জন্য নয়? কেঁচো ঘুর থেকে উঠে বেরিয়ে যায়, সে দেখতে এসছে একটা, সে দেখে ফেললো আরো অনেক কিছু। কেউ যদি স্বাভাবিক মৃত্যু হয় তখন তাকে বলা হয়েছে তুমি কোথায় যাচ্ছ, সে কিন্তু খুব বেশি দিন তারপরে আর বলতে পারছে না সে কোথায় থাকছে। যেমন একটা মেয়ে এসেছিল, মেয়েটা ভীষণ মানে একটা প্যাথেটিক ওর লাইফটা ছিল। তো ও দেখছে যে ওর হাজব্যান্ড সাথে ওর সম্পর্কটা কী ছিল, তো ঠিক মানে বলতে পারছে না যে কবে মারা গেছে, কিভাবে মারা গেছে। ও বলছে আমার সামনে থেকে ট্রেন চলে যাচ্ছে, আমার হাজব্যান্ড এবং ও একটা প্রস্টিটিউট এরিয়া থেকে অনেকগুলো বাচ্চাকে রেস্কিউ করে, ওই বাচ্চাগুলোকে নিয়ে ট্রেনে উঠে গেছে, আমি কেন উঠতে পারছি না। যখন কেউ পাস্ট লাইফ আসছে, যখন আমি মেন তার ধরো মাতৃভাষা, সে হিন্দি বা ইংরাজি, সে যেটা বলছে ওই লাইফে গেলে কি হয় সে সব বুঝতে পারে। কারণ যেমন আমিও অনেক জায়গায় দেখেছি নিজেকে, আমি কিন্তু সব বুঝতে পারছি কিন্তু ভাষাটা আমি বুঝতে পারছি না। আবার কেউ কেউ এসছে খুব শান্ত, সে ভয়ঙ্কর তার রূপ হয়ে যাচ্ছে, মানে পুরো গর্জন করা যেটাকে বলে সেটা, কারণ সে দেখছে তারপরে অত্যাচার হচ্ছে, সে দেখছে সে কাউকে টর্চার করছে, তো তখন তার পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আরও 5-10 বছর পরে উনি নিঃসন্তান রয়েছে। এরপরে কি হলো যে আমি বিয়ে করলাম, কারণ আমাকে বংশ রক্ষা করতে হবে, আমি একই সন্তান, আমাকে বংশ রক্ষা করতে হবে। আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সেকেন্ড ওয়াইফ খুব সুন্দর দেখতে, আমার একটা ছেলে হলো। এবার আমি বললাম দেখুন তো, যে এবার বউ, সে সারাদিন শুধু মুখ বুজে খেটে যাচ্ছে, মানে আপনি ওকে খাটিয়েছেন, এবার আপনার আজকে আবারও একটা পাস্ট লাইফ নিয়ে এপিসোড। আজকে আমাদের সাথে রয়েছেন পিয়ালি সরকার, পিএলআর থেরাপিস্ট। অলরেডি পিয়ালিদির পডকাস্ট আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা জানেন, সেটা মানে ব্লকবাস্টার এপিসোড বললেই চলে। আবারও পিয়ালিদি এসছে, পাস্ট লাইফ নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছে, কিভাবে আপনি আপনার পাস্ট লাইফ দেখতে পারবেন, আর কিছু কেস স্টাডিজ বলেছে, মানে ক্লায়েন্টদের সাথে পিয়ালিদির এক্সপিরিয়েন্স, ক্লায়েন্টরা কি কি দেখেছে পাস্ট লাইফে, এই সব কিছু আলোচনা করেছে আজকের পডকাস্টে। তো চলুন বেশি দেরি করব না, আজকের পডকাস্টটি শুরু করা যাক। পিয়ালি সরকার অন ইউটিএস। পিয়ালিদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। থ্যাংক ইউ সো মাচ আমাকে আবার ইনভাইট করার জন্যে, খুব ভালো লাগছে। আগের বারের পডকাস্টটা বিশাল ভাইরাল হয়েছিল, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে, দুটো জায়গায়। তোমার কি মনে হয়েছে, কেন ওটা হঠাৎ মানুষ এত ভালোবাসলো, মানে ওই পডকাস্টটা? একদম, মানে এটা তোমার যেমন কোশ্চেন, সেটা আমারও কোশ্চেন। মানে বিভিন্ন পেশা, বিভিন্ন বয়সী মানুষরা যোগাযোগ করেছে, শুধু যোগাযোগ নয়, হয়তো কেউ আমার কাছ থেকে সার্ভিস নেয়নি বা সেটা দেখতে চায়নি, কিন্তু তারা যে সঠিক, আমি সঠিক কি বেঠিক আমি নিজেকে সেই জ্ঞানী বলে কখনোই প্রমাণিত করি না, বাট আমার অভিজ্ঞতা তাদের ভালো লেগেছে। তারা পার্সোনালি অনেকে কমেন্ট করেছে ইনবক্সে বা তোমার চ্যানেলেও করেছে। আমার ভালো লাগছে, মানুষ জানতে চাইছে নিজেকে, মানে যেটা আমরা বলি না আত্মজ্ঞান, সেটা ছোট ছোট জিনিস থেকেই শুরু হয়, যে কেন আমার সাথে এটা হচ্ছে বা কেন জীবনটা কী রকমভাবে আমার কাছে প্রতীত হচ্ছে। এই মনে হয় যে ওটা দেখে তারা কিছুটা নিজের সাথে রিলেট করতে পেরেছে, তো ওটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো আজকেও সেরকম একটা পডকাস্ট আমরা করতে চলেছি, সেই পুনর্জন্ম বা পূর্বজন্মের কথা আজকের পডকাস্টে উঠে আসবে। তার আগে যদি আমি বলি যে আমি একটু মৃত্যুর পরের বিষয়গুলো নিয়ে বলি, যে এই যে আমরা বিভিন্ন জায়গায় শুনি মৃত্যুর পরে অনেক কিছু হয় আমাদের সাথে, ওকে, আমাদের লেখাও আছে গরুর পুরাণে, কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যুর পর আত্মারা কোথায় থাকে? দেখো, আমার অভিজ্ঞতা, আমি তো ওখানে গিয়ে এখনও, কারণ সজ্ঞানে পিয়ালি সরকারের সেই জ্ঞানতাটা হত বিশাল এখনও পরিব্যাপ্তি হয়নি, বা থাকলেও আমি সেটা মানে পাইনি এই মুহূর্তে, বাট আমার কাজের অভিজ্ঞতায় আমি যেটা পাই আমি সেটাই সবসময় বলি। কেউ সেটা বিশ্বাস করতে পারে, কেউ সেটা না বিশ্বাস করতে পারে, কিন্তু আমি যেটা প্রত্যক্ষ করেছি আমি সেটাই শেয়ার করব। ন্যাচারাল ডেথ যেটা আমি দেখি, যে কারণ এখানে প্রত্যেকটা পাস্ট লাইফ সেশনে দেখানো হয় যে যে ব্যক্তিটা দেখতে আসছে তার প্রবলেমটা কোথা থেকে এসছে, তাকে সেই পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়, সে পুরো লাইফটা দেখছে। কেউ যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সে বলছে যে তখন তাকে বলা হয়েছে যে তুমি কোথায় যাচ্ছ, সে কিন্তু খুব বেশি দিন তারপরে আর বলতে পারছে না সে কোথায় থাকছে বা কোথায় যাচ্ছে, সে তখন তার ওই স্পিরিট ওয়ার্ল্ড বা সোল ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি সেখানে, সেখানে কি হচ্ছে সেটা হচ্ছে একদম পুরো, সেটা পাস্ট লাইফের সাথে কোনো কানেকশান নেই, সেটা একদম অন্য রকম ব্যাপার। যেমন আকাশিক রেকর্ড একটা ব্যাপার থাকে, তো সেখানে সোলদের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করি সেটা আমি করি না, কিন্তু যখন আমার কাজের অভিজ্ঞতা যেগুলো মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, যেমন খুন কিংবা যাদের অ্যাক্সিডেন্টাল ডেথ, তারা কিন্তু তাদের মানে জীবিত, ধরো কারুর 60 বছর তার বয়সসীমা রয়েছে, যে সে 60 বছর
সেটা নিয়েই এসেছে যে কেউ 30 বছর, কেউ 60 বছর, দেখা যাচ্ছে 10 বছরে তার অ্যাক্সিডেন্টে ডেথ হচ্ছে বা তাকে মেরে ফেলা হচ্ছে। এই যে মাঝখানে যে তার যাওয়ার আগের যে 20 বছর তার হাতে থাকছে, সে কিন্তু তখন পৃথিবী লোকে থাকে, কারণ সে সব কিছু বলে। কারণ আমি এটা বহু আমার অভিজ্ঞতা আমি দেখেছি, যারা স্বাভাবিকভাবে মারা যাচ্ছে, তখন বলা হচ্ছে দেখো তো তুমি চলে যাওয়ার পরে ওদের কি হয়েছিল, তখন তারা তখন বলতে পারছে, বুঝতে পারছে, কারণ তখন বিয়ন্ড টাইম বিয়ন্ড স্পেস থাকে, আমাদের সোল ফ্রি স্পিরিট হয়ে যায়। কিন্তু যারা বুঝতে পারছে, মানে ধরো কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কাউকে খুন করা হয়েছে, তারা তখন ওই জায়গাটার মধ্যে নিজেকে ফিল করছে যে আমি কিন্তু এখানে রয়েছি, আমি কিন্তু আমার বাড়ি থেকে দেখছি, আমি কিন্তু ওর সামনে, কিন্তু ও আমাকে বুঝতে পারছে না। যেমন একটা মেয়ে এসেছিল, মেয়েটা ভীষণ মানে একটা প্যাথেটিক ওর লাইফটা ছিল। তো ও দেখছে যে ওর হাজব্যান্ড সাথে ওর সম্পর্কটা কী ছিল, আর ওর দিদির ছেলের সাথেও খুব ভালো কানেকশন ফিল করে। তো এটা ওর একটা জিজ্ঞাসা ছিল যে কেন হয়েছে। এবার ও দেখছে যে যখন মারা গেছে, আমি বললাম তুমি কখন মারা গেছো, ওর ঠিক মানে বলতে পারছে না যে কবে মারা গেছে, কিভাবে মারা গেছে। হঠাৎ করে যদি ডেথ হয় না, তার মেমোরিটা তার সেই, মানে আমরা যেমন হঠাৎ করে কেউ ঘুম থেকে ডাকলে কি হয়, আমরা বুঝতে পারি না আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি আমরা জেগে উঠেছি, এক্স্যাক্ট সেরকম হয়। ও বলছে আমার সামনে থেকে ট্রেন চলে যাচ্ছে, আমার হাজব্যান্ড এবং ও একটা প্রস্টিটিউট এরিয়া থেকে অনেকগুলো বাচ্চাকে রেস্কিউ করে, ওই বাচ্চাগুলোকে নিয়ে ট্রেনে উঠে গেছে, আমি কেন উঠতে পারছি না। বললাম তুমি কি দেরি করে এসছো, এবং কয়লার ইঞ্জিন মানে ধোঁয়া উঠছে আকাশে, এই সময়টায়ও দেখেছে। বললো যে না আমি কিন্তু উঠতে পারছি না ট্রেনে। এবার আমিও তো বুঝতে পারছি না যে কেন উঠতে। এবার তখন বললাম ঠিক আছে, তুমি ট্রেনে আসার আগে যেখানে ছিল তুমি আবার ফিরে এসো, ব্যাক করো। ও তখন বলছে বাচ্চাগুলোকে রেস্কিউ যখন করে হাজব্যান্ডের সাথে আমি প্ল্যাটফর্মে পাঠিয়ে দিয়েছি, তখন আমি আমার স্যুটকেসটা ওখানে রেখেছি, ওই যে তামার টিনের যেগুলো হয় বাক্স মতন, ওটা কি একটা নাম বললো, ওটা রেখে এসেছি, ওটা বাড়িতে আনতে গেছি। যখন ও বাড়িতে আনতে গেছি তখন বলছে আমাকে ঘিরে ধরেছে গ্রামবাসীরা, মানে যারা ওখানকার ছিল, ওরা বাচ্চাগুলোকে আসতে দেবে না। তখন বলছে আমি, তখন মেয়েটা চিৎকার করছে, বলছে আমার মাথার পেছন থেকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাকিয়ে তখনও চিৎকার করছে আমি পড়ে আছি মাটিতে। ও নিজে জানেও না যে ও মারা গেছে, যার জন্য ও যখন প্ল্যাটফর্মে, ওর আত্মা তো জানছে যে, ও বুঝতে পারছে না যে ও মারা গেছে, বাট ও যখন প্ল্যাটফর্মে আসলো তখন দেখলো ওর সামনে থেকে ট্রেন চলে গেল। এরপরে যা হলো সমস্ত কিছু ব্যাখ্যা করলো, কোথায় গেল, বাচ্চাগুলোকে নিয়ে ওর হাজব্যান্ড কীভাবে মানুষ করলো, সবটা বললো। কিন্তু তার যখন বললাম দেখো এরপরে যখন ওর সেই সময়সীমাটা পেরিয়ে গেছে যে আরও 10 বছর পরে কী হলো, তখন কিন্তু আর বলতে পারছে না, তখনও ওর স্পিরিট ওয়ার্ল্ডে ও আবার ফিরে যাচ্ছে, এরকম হয়। তো কাজের অভিজ্ঞতাগুলো দিয়ে আমি এটা এরকম বুঝতে পেরেছি। আচ্ছা, এইটার থেকে তো আমার দ্বিতীয় কোয়েশ্চেনের উত্তরটাও খানিকটা বেরিয়ে আসলো যে কোথায় থাকে এরা দুজন, মানে যতক্ষণ না একটা জন্মে কেউ মারা গেছে, সেকেন্ড জন্ম নিচ্ছে, এই যে গ্যাপ লাইফের মধ্যে ওরা থাকে স্পিরিট ওয়ার্ল্ডে, যেখানে আমরা ডিসাইড করি যে আমাদের কর্ম অনুযায়ী। দেখো আমরা বলি না ভগবান কেন এটা করছে, ভগবান আমাদের গাইড করে, বাবা মা আমাদের কখনোই শাস্তি কিংবা ভালোবাসে না। হ্যাঁ, কেউ যদি আমরা খুব ভালো কাজ করি আমাদের সবাই অ্যাপ্রিসিয়েট করে, আমাদের টিচার, আমাদের বাবা মা, আমাদের বন্ধু বান্ধব। কিন্তু যদি আমরা খারাপ কাজ করি তো শাস্তি সে দেবে কি, আমাদের নিজের ভেতরে ইনার সেলফ তো জানে যে আমি ভুল করেছি। তো সোল ওয়ার্ল্ড বা স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে ওরা বুঝতে পারে যে আমাকে এই লেসনটা লার্ন করতে হবে। তো আমরা আবার পৃথিবী লোক মানে স্কুলে ফিরে আসবো, আমরা যেটা রয়েছে সেটা আমরা করবো। এমনকি মানে ওইখান থেকে না যে আমাদের শত্রু বলছে, অ্যাকচুয়ালি পৃথিবী লোকে আমরা সবাই সবার শত্রুতা করছে, ওরাও কিন্তু আমাকে হেল্প করছে বা ওরাও কিন্তু তোমাকে হেল্প করছে। যত অবস্ট্রিকাল দিচ্ছে তখন তো মনে কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, ধরো আমার কাছে দেখতে আসে দিদি আমার হাজব্যান্ড কেন আমার সাথে খারাপ করলো, বা ওই স্টুডেন্টটাকে তো আমি ভীষণ ভালোবাসতাম, ও আমার নামে বদনাম করে বেড়াচ্ছে কেন, আমি খুব শকড, আমি খুব কষ্ট পাচ্ছি। ওটার জন্যেই না ওর নিজেকে জানার ইচ্ছা হয়েছে যে কেন হলো, তো তোমাকে ট্রিগার করছে। যেমন আমার ধরো পডকাস্ট বা আমার কেন, যে কোনো মানুষের পডকাস্ট বা যে কোনো কিছু জ্ঞানমূলক কোনো আলোচনা বা যে কোনো কিছু আমাদের দুটো জিনিস করে, একটা আমাদের ভেতর থেকে ট্রিগার করে, যে দুরকম ট্রিগারটাও দুরকম হয়। একটা হচ্ছে পজিটিভ, যেটা হচ্ছে আচ্ছা ওর সাথে ওরকম হচ্ছে, দেখি তো আমার সাথে কেন এরকম হচ্ছে, আমাকেও জানতে হবে, বুঝতে হবে। আর একটা হচ্ছে আমার ইগো হার্ট হচ্ছে, যে আমার থেকেও বেশি জেনে যাচ্ছে বা আমার থেকে বেশি পাবলিসিটি পেয়ে যাচ্ছে, ওকে তো আমার এটা টলারেট করলে হবে না। তখন আমি আমার ভেতরের যে অবদমিত প্রবৃত্তি, হিংসা, ক্রোধ, রাগ, ঘৃণা, সেগুলো আমি আমার ভাষার মাধ্যমে প্রকাশ করছি বা আমার অ্যাকশনের মাধ্যমে প্রকাশ করছি। উল্টোটা হচ্ছে গ্লিমার, যখন আমরা কারুর কোনো পডকাস্ট বা কারুর কোনো কিছু আলোচনা, কারুর কোনো অ্যাকশান, সেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, যে কোনো কিছুতে, তার তখন মনে হচ্ছে আচ্ছা ওই মানুষটা ওরকম করছে, তাহলে আমিও তো পারি, আমারও তো এই অবস্ট্রিকালের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ও যদি যেতে পারে আমি যেতে পারবো না কেন। আমাকে সেখান থেকে ভেতর থেকে এনকারেজ করছে ওই ঘটনাটা বা কারুর কোনো কথা। এরকম তোমার আগের পডকাস্টটা থেকে বহু মানুষ এসছে, এবং শুধু তাই না, বহু মানুষ পাস্ট লাইফ শিখছে।
আচ্ছা। এবং বহু মানুষ হিলিং এবং আমি তো শেখাই না, বাট আমার ম্যামের কাছে বা আরও যারা, আমি বললাম তোমরা যেখান থেকে শেখো, বাট তোমার যখন ইনার সেলফ ওটাকে বলছে, মানে আমার একটা পডকাস্টে যদি তোমাদের এটা ট্রিগার করে বা এটা গ্লিমার করে, সরি ট্রিগার নয়, যে আমাকে এটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তা দিদি যখন পারছে তাহলে আমার মাধ্যমে তো আরও 5টা মানুষ হিল হতে পারে। তো এটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কি নাকি আমার কাছে কটা ক্লায়েন্ট আসলো বা আমি কজনকে হেল্প করতে পারলাম, কারণ আমাদের ক্ষমতা খুব সীমিত, আমরা কজনকে পারবো, বাট আমরা যদি কাউকে উদ্বুদ্ধ করতে পারি যে না তুমিও করো, কারণ সমাজে প্রত্যেকটা স্তরের মানুষ এখন নিজেকে ভালো রাখতে চাইছে, বাট কোনো না কোনো সেই ওয়ে আউটটা পাচ্ছে না। তো যে রকমভাবে তোমরা ভালো থাকো সেরকম করো। মেডিটেশন মানে কি শুধু ধ্যান মুদ্রায় বসে পড়া না মেডিটেশন না, ভালো গান শোনা মেডিটেশন, ভালো আলোচনা কথা শোনাটাও মেডিটেশন, ভালো খেলাধুলা করা, যে কোনো কিছু যেটা তোমার সোলকে আরও আপলিফ্ট করছে, ভালো থাকতে হেল্প করছে, আমার কাছে সেটাই মেডিটেশন, যে খুশি হতে পারে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়, ইনফ্যাক্ট রিলে বা বিভিন্ন জায়গায় আমাদের কন্ট্রোভার্সি হয়, যে এই যে যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, মৃত্যুর পর এই যে যারা বিভিন্ন পাপ করছে তাদের সেই নরকে শাস্তি দেওয়া হচ্ছে বা এরকম তেলে ভাজা হচ্ছে, অনেক রকম বিষয় আছে। তো এইগুলো কোনো সময় কি উঠে আসে পিএলআর করতে গিয়ে? না দেখো, ওভাবে কে তেলে ওই স্পিরিট ওয়ার্ল্ডে নিয়ে এটা তো আমি কাজ করিনি, সুতরাং ওটা যেটা আমার অভিজ্ঞতা নেই সেটা আমি কি করে বলবো, হতেই পারে সেটা আছে, বাট আমার অভিজ্ঞতা সেটা আমি পাইনি। যেমন একটি মেয়ে এসেছিল, মেয়েটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং দেখতে যথেষ্ট সুন্দর, বাট ও এসে রিলেশনশিপ প্রবলেম হচ্ছে, মানে ওর লাইফে মানে পাস্ট বোধহয় 3 বা 4টে ব্রেকআপ হয়েছে, ও এখন সেটেল করতে চাইছে, বিয়ে করতে চাইছে, কিন্তু কাউকেই পাচ্ছে না, কমিটমেন্ট ইস্যু হচ্ছে, এরকম ম্যাক্সিমাম এরকম ধরনেরই আসে। মেয়েটি যথেষ্ট জ্ঞানী, তো আমাকে বললো যে দিদি আমি দেখতে চাই যে আমি কেন এটা আমার সাথে হচ্ছে। এবার প্রথমেই এত সুন্দর মিডিয়াম, দেখো সবাই না যে খুব তাড়াতাড়ি যাবে এমন নয়, কেউ ভীষণ তাড়াতাড়ি ট্রান্সে যাচ্ছে। এবার একটা হচ্ছে ক্লিনিক্যাল হিপনোসিসের মাধ্যমে করা হয়, ড্রাউজিংয়ের মাধ্যমে, আমি সব রকম, মানে আমি নিজেরও বহু পাস্ট লাইফ দেখেছি এবং সব পাস্ট লাইফ দেখা পসিবল না, আমি আকাশিক রেকর্ড করেও জেনেছি, আচ্ছা এটা কেন হচ্ছে আমি দেখবো, ওই মানুষটা কেন হেল্প করছে বা ওই মানুষটা কেন ডিস্টার্ব করছে, বা আমার লাইফে সোল পারপাসটা কি সবসময় আমি পাস্ট লাইফ কিংবা আকাশিক রেকর্ডের মাধ্যমে জানছি। এবার ওই যে যিনি আমার কাছে এসেছিলেন বললো যে না আমি এরকম কোনো কিছু ট্রাই করিনি, আমি জানতে চেয়েছি, বাট ওর কিন্তু স্পিরিচুয়ালিটি সম্পর্কে যথেষ্ট ভালো ডেপথ আছে, সেটাকে আমি ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি। এবার প্রথমেই খুব তাড়াতাড়ি চলে গেল, মেডিটেশন করে ভীষণ, মানে উইদিন 30-40 মিনিটসের মধ্যে ট্রান্সে গেল, গিয়ে একদম বলছে যে এটা কর্ণাটকের কোনো একটা গ্রাম, এরকম বাড়ি ঘর যা যা বলছে এবং কি ড্রেস পরেছে, ওর বাবা পুরোহিত পুজো করছে, পুরোহিত কাম হচ্ছে তোমার বলো ওদের পরিবারটা হচ্ছে রাজনীতির পরিমণ্ডলে রয়েছে, মানে কাকা জ্যাঠা জয়েন্ট ফ্যামিলি, সবাই যথেষ্ট প্রভাব প্রতিপত্তিশালী একটা বাড়ির মেয়ে, এবং খুব গয়নাগাটি পরা, খুব সুন্দর, বলছে যে আমি দেখতে খুব সুন্দর, কিন্তু আমি বললাম দেখো তো এই লাইফে কী এমন তুমি করেছিলে বা কী রয়েছে যার জন্য তোমার রিলেশনশিপ ইস্যু হচ্ছে, কারণ আমি তোমাকে তোমার সাবকনসিয়াসকে যেখানে আমি বলবো সেখানেই সে যাবে, যখন ড্রাউজিংয়ে করছি সেটাতেও হয়, আমি নিজের ওভাবেও করেছি, আর আমি যেটাভাবে করাই সেটা হচ্ছে থ্রু মেডিটেশনের মাধ্যমে আরও ডিপ ডাউনে, মানে প্রথম সারফেস লেভেলে থাকে সবারই মনে হয় আমি কি ঠিক দেখছি, বা উঠে আসার পরেও মনে হয়, বাট যদি আমরা ডিপ ডাউনে যাই তখন আমরা নিজেরাও বুঝতে পারি যে আমি ঠিক দেখেছি, কারণ ওই ফিলিংটা তো একমাত্র আমি অনুভব করেছি। মেয়েটিও বলছে যে খুব গন্ডগোল হচ্ছে বাড়িতে, আমি বললাম কেন, বলছে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, আমি বললাম তুমি শিগগিরই যাও দেখো তো কাকে মারছে, তুমি হেল্প করো। তখন বলছে আমাকে পছন্দ করতো ওই ছেলেটি, আমি বললাম তুমি কি পছন্দ করতে, বলছে পছন্দ করতাম না কিন্তু আমার অনুরাগী আমার ভালো লাগতো, এবং খুব কাটভাবে বলছে, ধরো আমার সামনে যদি কেউ একটা অপরিচিত মানুষকেও দেখছি তাকে মারছে, তার মধ্যে যদি সেই মানবিকতা থাকে তার কিন্তু খারাপ লাগবে, ও কিন্তু সেভাবে কথা বলছে না, আমি একটু আশ্চর্য হয়েছি। তো মেয়েটা বলছে হ্যাঁ মেরে ফেলছে, ও তো নিচু জাতের, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমি উঁচু জাতের উঁচু বংশের একটি মেয়ে, আমাকে ও ভালোবেসেছিল, এটাই ওর অপরাধ, ঠিক এভাবেই কথা বলছে, মানে খুব এরকমভাবে, মানে আমিও দেখো এখানে তো আমার কিছু করার থাকে না, সে যেটা ব্যাখ্যা করছে আমি সেটা শুনছি। বললাম দেখো এরপরে কি হলো, এরপরে তোমার বিয়ে হয়েছিল, হ্যাঁ বিয়ে হয়েছিল আমাকে যেরকম আমি আমার খানদান সেরকম দেখেই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে। বিয়ের পরে তুমি কেমন আছো, আমার হাজব্যান্ডও যথেষ্ট প্রভাব প্রতিপত্তিশালী, কিন্তু আমি ভালো নেই। আমি বললাম কেন ভালো নেই, বলছে আমাকে নেগলেক্ট করে উনি পরনারীতে যাচ্ছে, ওনার এক্সট্রা ম্যারিটাল আছে, যাই হোক। এবার বলছে যে তুমি কি ভালোবাসো, বলছে ভালোবাসা বুঝি না, কিন্তু আমি সর্বা থাকবো, সেখানে কেন আমাকে ছেড়ে ওখানে যাবে সেটা নিতে পারছি না, মানে হাজব্যান্ড যে ওকে ভালোবাসে না সেটা ওর কষ্টের কারণ না,
আমাকে মানে আমার সত্তাটাকে কেউ ডাউন করছে, মানে আর একটা নারীর এত ক্ষমতা যে আমার থেকে আমার হাজব্যান্ডকে কেড়ে নিচ্ছে, মেয়েটি সুইসাইড করে। মেয়েটা সুইসাইড করে। এবার বললাম দেখো এরপরে তুমি তোমার অতীত সত্তাকে ক্ষমা করো, না হলে তো দেখো আমাদের মধ্যে আমাদের শরীরটা তো চেঞ্জ হচ্ছে প্রত্যেক জন্মে, আমার শরীর তোমার শরীর সবারটা শরীর চেঞ্জ হচ্ছে, বাট ভেতরের যে এনার্জিটা থাকছে, যে এনার্জি বডি, তার তো মেমোরি রয়েছে, নতুবা আমরা পাস্ট লাইফ দেখছি কী করে? আমি তো পাস্টে চলে যাচ্ছি না, জাম্প করছি না, আমার এনার্জি বডি যাচ্ছে, আমার সূক্ষ্ম শরীর যাচ্ছে, যার মধ্যে কিন্তু এনার্জিগুলো রয়েছে, যার জন্য যখন সেই এনার্জি বডি, যেমন আমি পাস্ট লাইফ ওপেন করার পরে দরজা, আমি বা যে কোনো থেরাপিস্ট ওপেন করার পরে যখন আমরা বলছি দেখো তো ওই মানুষটা কে ছিল, শরীরটা চেঞ্জ হয়েছে, যখন তার সামনে আসে তার চোখ থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কান্না বেরোচ্ছে, কেউ ভীষণ রেগে যাচ্ছে, তার অনুভূতিগুলো প্রকাশ হচ্ছে, সাপ্রেস করা প্রত্যেকটা ইমোশন তখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। মেয়েটি তখন বলছে যে তুমি ওকে ক্ষমা করো, যে তুমি যে সুইসাইড করেছো এটা তো অপরাধ করেছো, ঈশ্বর তোমাকে একটা জীবন দিয়েছে, তোমার প্রাপ্তি অপ্রাপ্তির ওপরে কিন্তু সেটা নির্ভর করছে না, তুমি সেটাকে শেষ করে দেবে, তুমি কেন শেষ করেছো, তুমি ক্ষমা করো, নিজেকে ফরগিভ করো, নতুবা তুমি এই লাইফে কিছু ভালো ম্যানিফেস্ট করতে পারছো না। তো এই মানুষটা না একই সাথে 2-3টে লাইফ ট্রাভেল করেছে। কথা প্রসঙ্গে আমার এটা চলে এসছে, আমি পরে এটা বলবো ভেবেছিলাম। তো বলছে ওকে ক্ষমা করা যায় না। আমি বললাম কেন ক্ষমা করা যায় না, ও তো পরিস্থিতির শিকার, ওর হাজব্যান্ড ওকে ভালোবাসতো না, তুমি ক্ষমা করো, ওর প্রেমিককে বাঁচাতে পারেনি, যা কিছু হয়েছে জাস্ট তুমি সেটার জন্য নিজেকে ফরগিভ করো। বলছে না, ও তো শিশু হত্যা করেছে, ওকে ফরগিভ করা যায় না, ও নিজেকে নিজে বলছে, ভীষণ রুড। বলছে ও শিশু, আমি না এই জন্মে তো কোনো শিশু হত্যা করেনি, তুমি তো আমাকে সেরকম বলনি। তখন বলছে এই জন্মে তো করেনি, ও অন্য জন্মে শিশু হত্যা করেছে। আমি বললাম তাহলে তুমি যাও সে জন্মে, ওখান থেকে ও, এটা খুব রেয়ার হয় যে ওখান থেকে কিন্তু ও আর একটা লাইফে চলে গেল। তখন বলছে আমি একটা ফরেন কান্ট্রিতে রয়েছি, আমি এখানেও আমি অভিজাত পরিবারে আমি রয়েছি, আমি ছেলে অভিজাত পরিবারের, কিন্তু আমি মেয়েদের মতন সাজতে ভালোবাসি, আমি গাউন পরতে ভালোবাসি, আমি আমার মায়ের অর্নামেন্টস, আমার বোনের অর্নামেন্টস চুরি মানে লুকিয়ে লুকিয়ে আমি পড়ি, সেটা দেখে আমার বাবা মা বাড়ির পরিবারে যারা রয়েছে তারা বকেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, দেখো কি হচ্ছে, তুমি বিয়ে করেছো? বললো যে আমি তো একটা পুরুষকে ভালোবাসি। আমি বললাম আচ্ছা, তুমি এটা কি কেউ জানে? বলছে হ্যাঁ, আমি যখন আমার মানে ভালোবাসার মানুষটির সাথে কথা বলছি তখন বাবা দেখে নেয়, বাবা দেখে নিয়ে তাকে অন্য গ্রামে পাঠিয়ে দেয়, মানে অন্য ইয়েতে পাঠিয়ে দেয়, এবং আমাকে বিয়ে দিয়ে দেয় অন্য একটা মানুষের সাথে, মানে মহিলার সাথে বিয়ে দেয়। কিন্তু আমি মেয়েকে তো ভালোবাসি না, কারণ তার সোলটা তো শরীর তো শরীরকে ভালোবাসে না, সেটা টেম্পোরারি হয়। আমাদের ভেতর এনার্জি বডির সাথে এনার্জি বডির যখন কন্ট্রাস্ট হচ্ছে, কখনো ভীষণভাবে অ্যাটাচড ফিল করছি, তো ছেলেটি ওর যে ভালোবাসার মানুষটি আছে তার সাথে ডিট্যাচ হয়ে গেল, স্ত্রীকেও ভালোবাসতে পারছে না। এবার আমি বললাম তাহলে কী হয়েছিল, যে তুমি যে বললে শিশু হত্যা, তোমার কি সন্তান হয়েছিল, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না? বলছে না, আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি না, কিন্তু আমার স্ত্রী খারাপ ছিল না, আমি তো তার কাছেই কোনো দিন যাইনি, তাহলে আমার সন্তান কোথা থেকে হলো? বলছে যে ঘোড়া চালাতো আমাদের বাড়িতে, মানে যে গাড়ির যে তখনকার দিনে যে ঘোড়ার গাড়ি ছিল, ওনার সাথে আমার স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। তো এবং উনি নিগ্রো ছিল। আমি বললাম কি হচ্ছে? বলছে একদিন মানে রাতের বেলা, রাতের অন্ধকারে আমি শিশুটিকে, মাত্র কয়েক মাসের বাচ্চা, ওকে নিয়ে আমি চলে আসছি, আমার স্ত্রী আমার পা ধরে খুব কাঁদছে, তো আমি শিশুটিকে নিয়ে এসে জাস্ট জলের, যখন বলছে না আমি পুরো মানে আমি হতবাক হয়ে গেছি, এবং ওর মধ্যে কোনো অনুতাপ নেই, ওই জন্য ওভাবে বলছে ওকে ক্ষমা করা যায় না, নিজেকেই নিজে বলছে ওকে ক্ষমা করা যায় না, ও শিশু হত্যা করেছে। আমি বললাম যে তুমি হত্যা করলে কেন, তুমি তো ওকে নিয়ে অন্য কোথাও স্ত্রীকে ত্যাগ করে দিতে পারতে। বলছে না, আমি তো সাদা চামড়া, যে শিশুটা জন্মেছে ও তো কৃষ্ণাঙ্গ, সমাজে তো সবাই জেনে যাবে যে আমি ওর বাবা নই, তো ওকে ওর যে বাবা মানে যে ড্রাইভার ছিল তাকে তো মেরে তাড়িয়েই দিয়েছে। তো আমি বললাম মৃত্যু তো একমাত্র সমাধান নয়, তুমি এক জন্মে নিজে সুইসাইড করলে, পরজন্মে শিশুটাকে হত্যা করলে, এর 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 যে ভোগান্তিগুলো সেটা তো তুমি এই লাইফে ক্যারি করছো ওইভাবে, তো কিছুতেই নিজেকে ও ক্ষমা করতে পারছে না, এটা ভীষণ টাফ হয়ে যায়। তো আমি বললাম তুমি আবার এসো, দেখো তোমার স্ত্রী। বলছে হ্যাঁ, আমার স্ত্রী কার্স করে গেছিলো যে কোনো দিন আমি কারোর ভালোবাসা পাবো না, যদি ভালোবাসা পেয়েও থাকি সেটা খুব টেম্পোরারি হবে, কারণ আমি মানে ওর হাজব্যান্ডের কাছ থেকে কিছু পাইনি, ঠিক আছে, সে হয়তো ব্যভিচারী হয়েছিল, সেটা তো সে পরিস্থিতির চাপে হয়েছে, ইচ্ছা করে তো কেউ যায় না, তো তুমি সব ঠিক আছে, তুমি তাকে ত্যাগ করো, কিন্তু শিশুটাকে হত্যা করলে কেন? এটা তো অপরাধ। তো ওই অপরাধ ওর এনার্জি বডি ক্যারি করছে, ও নিজেকে ঘেন্না করছে, ও নিজেকে ক্ষমা করতে পারছে না, এগুলো ভুলে গেছে, বাট থ্রু পাস্ট লাইফ সে যখন সেটা রিভিল হচ্ছে, সে যখন সেটা ওপেন হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে ফরগিভনেস করতে
টাইম লাগে, বাট এখন সে অনেকটা বেটার আছে। এই দিয়ে আমি একটা প্রশ্ন করি, এই যে যখন ও নর্মাল তোমার কাছে প্রথমবার আসে, এটা কি প্রথমবারেই তুমি করেছো? হ্যাঁ, না? আচ্ছা, একদম। প্রথমবার আসে, আর যখন পাস্ট লাইফে গেল, দুটো জায়গায় গেল, এক তো হ্যাঁ, ইন্ডিয়া ফরেন একটা আর দেখেছে, একটা ইন্ডিয়া। ইন্ডিয়ায়। এই দুটো সময় কি ওর বলার ধরন বা এইগুলো কি পাল্টে যায়? দেখো, যখন এই প্রেজেন্টে যেমন আমি পিয়ালি, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় কখনো হয়তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ হয়তো ইউজ করতে পারি, কিন্তু যখন কেউ পাস্ট লাইফ আসছে, যখন আমি মেন তার ধরো মাতৃভাষা, সে হিন্দি বা ইংরাজি সে যেটা বলছে, ওই লাইফে গেলে কী হয়, সে সব বুঝতে পারে। কারণ যেমন আমিও অনেক জায়গায় দেখেছি নিজেকে, আমি কিন্তু সব বুঝতে পারছি, কিন্তু ভাষাটা আমি বুঝতে পারছি না। খুব ওই মেয়েটি যখন ফরেনে নিজেকে দেখছে, ও কিন্তু সব ডিসক্রাইব করছে, যেটা এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু বাংলায় কথা বলছে। এটাই হয়, কারণ তোমার বডিটা তো তোমার মুখ থেকে তো তোমার কথাটা কোথা থেকে আসে, তোমার ফিজিক্যাল বডি তোমাকে হেল্প করছে, এনার্জি বডি বুঝতে হেল্প করছে, ফিজিক্যাল বডি সেটাকে প্রকাশ করছে। কিন্তু কিছু কিছু পাস্ট লাইফ এমনও আছে যে ছোট ছোট বাচ্চারা, ছোট বাচ্চা বলতে অ্যাডাল্ট নিশ্চয়ই, কারণ একেবারে ছোট বাচ্চাদের পারমিশন হয় না, মানে আমি করি না একদম ছোট বাচ্চা, কারণ সেটা সেই বোধটাই নেই, সে সেটা বুঝতেই পারবে না। সে যখন পালি ভাষায় একটা শ্লোক বলছে, সে যখন সংস্কৃতে বলছে, যে সেটা জানেই না এই জন্মে, কেউ অনর্গল বাঙাল ভাষায় কথা বলছে, সে জানেই না, তো সেটা কি করে সম্ভব? কারণ তার ফিজিক্যাল বডি মানে এতটাই অ্যাটাচড, যে মানে মেমোরিতে তার এতটাই বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, ফিজিক্যাল বডি থেকে ওটা বেরিয়ে যাচ্ছে। এটা খুব কম হয়, এটা সবার ক্ষেত্রে হয় না, খুব কম হয়। যেমন একটি মেয়ে এসেছিলো, তো সে এরকম বলছে যে পুরো অ্যারোবিক কিছু লেখা, কারণ আমি দেখেছি ওই ভাষাগুলো যেরকম উল্টো করে লেখা হয়, কিন্তু কী আছে আমি পড়তে পারছি না, বাট আমি বুঝতে পারছি কী আছে। তো তার এনার্জি বডি তাকে হেল্প করছে, মেমোরি, কিন্তু সে বলতে পারছে না, কারণ ফিজিক্যাল বডি ওই ভাষাটা সম্পর্কে জানে না। বাট ওই অ্যাগ্রেশনটাও কি চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, একদম, মানে বডি ল্যাঙ্গুয়েজ যে পুরো চেঞ্জ এসছে হয়ে যায়। একদম শান্ত, কিন্তু যখন পাস্ট লাইফে গেল প্রচন্ড অ্যাগ্রেশন হয়ে গেল। ভয়ঙ্কর, প্রচণ্ড, এরকম তো ম্যাক্সিমামই হয়। হয়তো কেউ এমন হচ্ছে যে আমি বুঝতে পারছি না, সে কন্টিনিউ কেঁদে চলেছে, মানে মিনিমাম 1.5 ঘন্টা ধরে সে শুধু কেঁদেই গেল, তাকে কান্না থামাতেই, তারপর তো নাহলে আমি বুঝবো কী করে? সে ফিল করছে, কিন্তু আমি বুঝতে পারছি না সে কী ফিল করছে। আমি তো অন্তর্যামী নই, আমাকে তো থ্রু ভাষার মাধ্যমে বুঝতে হবে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা কিছুটা বুঝি, সেটা কিছুটা, সম্পূর্ণ নয়। আবার কেউ এসছে খুব শান্ত, সে ভয়ঙ্কর, তার রূপ হয়ে যাচ্ছে, মানে পুরো গর্জন করা যেটাকে বলে সেটা, কারণ সে দেখছে তারপরে অত্যাচার হচ্ছে, সে দেখছে সে কাউকে টর্চার করছে, তো তখন তার পুরোটাই চেঞ্জ হয়ে যায়। সে যখন উঠে আসে বলছে, আচ্ছা আমি কি এটা অ্যাক্টিং করলাম, মানে তার তো মনে আছে, সবার মনে থাকে। আচ্ছা, মনে থাকে? হ্যাঁ, একদম, পাস্ট লাইফ করে সবার সবটুকু, তাহলে আমার কি করে মনে থাকছে? শুধু মানে যে ইমোশনগুলো থাকে, সেটা ইমোশনটা আমরা ওখানে লেট গো করতে শেখাই। পাস্ট লাইফ এটা আমাদের হেল্প করে। পাস্ট লাইফ তো একটা থেরাপি, এমন না যে আমি শুধু আমার গল্পটা জানতে আসলাম, যে দিদি আমি কী ছিলাম বা আমি কী ছিলাম, জাস্ট আমি স্টোরিটা দেখবো, না, স্টোরি নয়, আমরা এনার্জি রিলিজ করতে আসি। যে অ্যাঙ্গার ইস্যু যার থাকছে, সে অ্যাঙ্গারটা কোথা থেকে এসছে? যার কোনো ফিজিক্যাল বডিতে কোনো পেন রয়েছে, সে তার পেনটা কোথা থেকে এসছে, সে সেটা দেখছে, তখন সেই কান্নার মাধ্যমে, কষ্টের মাধ্যমে সেটা রিলিজ করছে। নতুবা কেন নিজেকে কেউ বলবে যে ওকে ক্ষমা করা যায় না, ও বাচ্চা হত্যা করে, শিশু হত্যা করেছে? কেন আমরা নিজেকে, আমরা যখন খুব অসুন্দর লাগে আমাদের দেখতে, ধরো কখনো আমাদের শরীর খুব ভালো নেই, আমাদের তো ফিজিক্যাল বডিটা দেখতে তখন ভালো লাগে না, আমরা কিন্তু তখন আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পছন্দ করি না, কারণ আমাদের অ্যাকসেপ্ট করতে, যখন আমরা সুন্দর থাকি তখন আমাদের নিজেকে অ্যাকসেপ্ট করতে বেশি সুবিধা হয়। তো পাস্ট লাইফটা তো আমাদের আয়না দেখাচ্ছে। তো আমরা যখন অসুন্দর কিছু আমাদের ঘটনা দেখছি, আমাদের ক্যারেক্টার দেখছি, সেটাকে নিতে কষ্ট হয়, বাট ওটা যদি নিতে পারে কেউ, প্রেজেন্ট লাইফটা তার সুন্দর হবে। আচ্ছা, এই দিয়ে প্রশ্ন করি একটা, যে এই যে নিতে না পারা বিষয়টা, যে এরকম কি তুমি কাউকে সতর্ক মানে বার্তা দাও যে এটা করছেন নিজের রিস্কে, কারণ পাস্ট লাইফে কি হচ্ছে সেটা আপনি নিতে পারবেন কি না পারবেন? সবাইকে এখন আমি র্যান্ডম দেখাই না, আগে যেরকম যখন কাজটা শুরু করেছি, তখন আমারও তো অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়, যে আসতো তাকে দেখাতাম। এখন আমি এনার্জি চেক করি, আমি আগে আমার থ্রু কার্ড কিংবা আমি অন্য মডেল যেগুলো আছে সেগুলো দিয়ে আমি দেখি যে তার দেখাটা উচিত হবে কি না। সে তো হিলিংয়ের জন্য এসছে, তো না হলে তাকে অন্যরকমভাবে হিল করার অনেক ব্যবস্থা আছে, কিংবা সে আকাশিক রেকর্ড করে দেখতে পারে। কিন্তু পাস্ট লাইফটা সবার জন্য নয়। কেন সবার জন্য নয়? কেঁচো ঘুরতে কেউ উঠে বেরিয়ে যায়, সে দেখতে এসছে একটা, সে দেখে ফেললো আরও অনেক কিছু। কারণ একটা পাস্ট লাইফে তো শুধু আমি নই, যেমন আজকে এই ঘরের মধ্যে আমরা যে কজন আছি, আমাদের প্রত্যেকের মেমোরিতে এটা থেকে যাবে যে আচ্ছা 5 দিন পরে কি হয়েছিল, বা ওই 1 মাস আগে ওখানে পডকাস্টটা করেছিলাম, কি হয়েছিল, আমাদের প্রত্যেকের মেমোরিতে এটা থাকবে। তো যখন আমি আমার কোনো এই জন্মের হয়তো মিত্র বা ওই জন্মের কোনো শত্রু, যখন আমি আমার পাস্ট লাইফে যাচ্ছি, তো ওই ব্যক্তিটার রেকর্ডও তো ওপেন হয়ে যাচ্ছে। তো সে তো চাইবে না যে তার খারাপ জিনিসটা আমি দেখে নিই, বা এই লাইফে এসে
যদি কোনো খুব প্রবলেম হয় তো সেই পাস্ট লাইফটা মানে অ্যাঞ্জেল অনেক সময় অ্যালাউ করে না। ওই জন্য অনেকে এসে একবারে ফেলিওর হচ্ছে, দুবারে ফেলিওর হচ্ছে, দেখা যায় থার্ডবার হচ্ছে, কারণ তার অ্যাকসেপ্টেন্স ক্ষমতা বেড়ে গেছে, যে যেটা হবে আমি ফেস করবো, যা হবে আমি ফেস করবো, আমি দেখবো। এই যখন তার মধ্যে থেকে এই যে অ্যাকসেপ্টেন্স মোডে সে চলে আসলো, তখন সে দেখছে, তখন সে যা দেখছে সেটা তো। আচ্ছা, এরকম হয়েছে কি যে ধরুন কেউ পাস্ট লাইফ দেখেছে কিন্তু তারপর সে মানে এই লাইফে এসে সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না, মানে আমি শুরুর দিকের কথা বলছি, এখন তো আপনি দেখে নেন সবকিছু। শুরুর দিকে হ্যাঁ এরকম হয়তো, মানে সে দেখার পরে সে সে ঘোরের মধ্যে থাকে। যেমন আমার কাছে এসেছিল একটি মেয়ে, খুব প্যাথেটিক, ওটাও মানে ওর প্রেজেন্ট যে বোন আছে, বোনের সাথে ওর অ্যাটাচমেন্ট খুব ভালো, খুব ভালোবাসে, এবং ওর যে হাজবেন্ড তার সাথে ওর সম্পর্ক একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। ও দেখতে এসছে দুটো। এবার দেখো আমি সবাইকে বলি, মেবি তারা সব এক লাইফ থেকে আসতে পারে, নাও আসতে পারে, তো সেটা তো আমি বা তুমি কেউ জানবো না যে কোন লাইফের থেকে তার এই প্রবলেমটা শুরু হয়েছে। তো তাকে ডিরেকশন দেওয়া হয় সাবকনসিয়াসকে, তুমি ওই লাইফে যাও যেখান থেকে তোমার এই প্রবলেমটা শুরু হয়েছে। সে দেখছে যে সে খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, খুব কষ্টে সে বড় হচ্ছে। বিয়ে হওয়ার পরে সে ভেবেছিল যে বোধহয় এবার একটু তার সুরাহা হবে, কারণ অবস্থাটা একটু ভালো ছিল। কিন্তু তার বাবা, যে প্রেজেন্ট লাইফে ওর হাজব্যান্ড, ওই লাইফে ওর বাবা ছিল, প্রত্যেক মাসে এসে ওর কাছ থেকে টাকা নিয়ে যেত, ওকে ভালোবাসতো না, এবং বাবার ভালোবাসা পাওয়ার জন্যে মেয়েটি সব কিছু করতে পারতো। এই লাইফে যেমন ওর হাজব্যান্ডের ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারে, ও যদি বলে সুইসাইড করো করে নিতে পারবে, কিন্তু এটা ঠিক নয়। এই ঠিক বেঠিকটা শোনার জন্যই ওকে আসতে হয়েছিল। তো ও যখন গেল পাস্ট লাইফে, দেখছে ওরকম প্রত্যেক মাসে আসছে। এবার ওর বাবা টাকা নিয়ে যাচ্ছে, এবার বললাম তোমার হাজব্যান্ড কেমন দেখো, তো বলছে বাবা যেরকম খারাপ আমার হাজব্যান্ড তার থেকেও খারাপ, আমাকে ভীষণ টর্চার করছে, আমাকে হয়তো আর্থিক সুখ দিচ্ছে কিন্তু আমার কিছু করার নেই, মানে আমি এরকম লাইফ তো আমি চাইনি। তো এরকম ঘটনার মধ্যে দিয়ে জীবন এগোচ্ছে। এবার তার মধ্যে ওর একটা সন্তান হয়, একটা মেয়ে হয়। আমি বললাম যে দেখো মেয়েকে নিয়ে তুমি ভালোভাবে মানুষ করতে পারছো? বলছে না, আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না। আমি বললাম কেন এটা বলছো? কারণ আমার মতন কষ্টের জীবন যেন ওর না হয়, কারণ আমার বাবা আমাকে টর্চার করছে মেন্টালি, আমার হাজব্যান্ড আমাকে ফিজিক্যালি মেন্টালি দুরকমভাবেই কষ্ট দিচ্ছে। তো আমার মেয়ে ও সন্তান হয়েছে যদি আমার মতন ওর জীবনে, ও ভয়, অ্যাকচুয়ালি ভয় ক্যারি করছে, ওর এনার্জি বডি ওর ভয়টাকে কিন্তু এই লাইফেও নিয়ে এসেছে। এবার বললো একদিন রাতের অন্ধকার আমি আর পারছি না, আমি মুক্তি চাইছি। আমি বললাম ঠিক আছে, কোথায় যাচ্ছ মুক্তির জন্য? বাচ্চাটাকে কোলে নিয়ে যে, বাচ্চাটা খুব, যেটাও বললো 2 থেকে 3 মাসের একটা শিশু, ছোট বাচ্চা, কোলে নিয়ে যাচ্ছে। বললো প্ল্যাটফর্মে এসছি। আমি বললাম আচ্ছা তুমি ট্রেনের অপেক্ষা করছো? বললো হ্যাঁ ট্রেনের অপেক্ষা করছি। আমি বললাম যে তুমি যাও দেখো ট্রেন কি আসলো? বলছে আমি তো প্ল্যাটফর্মের ওপরে না, আমি তো রেল লাইনের কাছে। আমি তো বুঝেছি যে কি হতে পারে, কারণ এটা বোঝাটাই স্বাভাবিক যে যে ট্রেনে করে যাবে সে তো প্ল্যাটফর্মের ওপরে থাকবে, সে তো রেল লাইনের পাশে আসবে না। ট্রেন আসছে, মানে ওটা ব্যাখ্যাটা আমি এখন পুরোটা করতে পারবো না, কারণ ওই বিভৎস জিনিসটা আমারও আবার চোখের সামনে, কারণ কেউ যখন ব্যাখ্যা করে না কিছুটা সিনারিও আমরাও ফিল করতে পারি। বললো যে হ্যাঁ বাচ্চাটাকে আমি কোলের মধ্যে নিয়ে বসে আছি, ট্রেন আসলো, মেয়েটা অস্বাভাবিক চিৎকার করেছে, অস্বাভাবিক, মানে ও চিৎকার করছে। আমার যখন এরকম কিছু হয়, দেখো আমার তো কিছু করার থাকে না, কারণ তোকে রিলিজ করতে হবে ওই মেমোরি থেকে, তার ভয়, তার কষ্ট, তার যন্ত্রণাগুলো রিলিজ করার একটাই উপায়, ফেস করো। অঙ্কে ভুল করেছো, ফেস করো, দেখো স্যারের কাছে যাও, ম্যাডামের কাছে যাও, কোথায় ভুল করেছো দেখে এসো, না দেখলে তুমি তো সেই সেম জিনিসটা রিপিট করবে। তো বললো যে হয়ে গেল। বললাম ঠিক আছে, ট্রেন চলে গেছে, শান্ত শান্ত, এবার দেখো তোমার কী হলো। যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ বা এমনি ন্যাচারাল ডেথেও সে তো মিনিমাম কয়েক ঘন্টা বা কিছু সময় এসে বুঝতে পারবে কি হলো। বললো আমার ধরটা একদিকে পড়ে আছে, মুন্ডুটা একদিকে পড়ে আছে। বাচ্চাটা বলছে বাচ্চাটা তো নড়ছে, বাচ্চাটা তো মরেনি। আমি বললাম এরপরে কী হলো? বাচ্চাটা কি বেঁচে গেল? কেউ কি ওকে বাঁচালো? কেউ কি ওকে সেভ করলো? তুমি দেখো, তোমাকে জানতে হবে যে ওর কি হলো। বলছে শিয়ালে ওকে টেনে নিয়ে যাচ্ছে, তারপরে আর আমি বলতে পারবো না। এই যে নৃশংসতা, এই যে কষ্ট, এই যে যন্ত্রণার কাছে অপশান ছিল, এক তো হচ্ছে ট্রেনে করে পালিয়ে যাওয়া, আর একটাও জীবন থেকে পালিয়ে গেল। তো ভুলটা কার ছিল? আমরা পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা নিজেকে তো চেঞ্জ করতে পারবো। আমাদের কেউ আক্রমণ করতেই পারে ভাষার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, আমরা সেটাকে আমরা মোকাবিলা করব, নাকি পালিয়ে যাব, নাকি আমরা সমর্পণ করে দেব। 3টে জিনিস, কোনটা আমরা করবো সেটা আমাদের, এটাই হচ্ছে কর্মা। বুঝতে পেরেছো? এই যে ওর যে ভয়টা, ও যে এই লাইফে ওর বাবা, যে ওর পূর্বজন্মের বাবা ছিল, এই লাইফে যে ওর হাজব্যান্ড, ও প্রবলেমটা ফেস করতেই পারছে না, কেন সমস্যা হচ্ছে, এবং ওই বাচ্চাটা ছিল ওর বোন।
আচ্ছা, ও বোনকে সেভ করতে পারেনি, তাই যে কোনো মূল্যে বোনকে সেভ করতে পারে। এবং এই পাস্ট লাইফটা দেখার পরে এই কষ্টটা তো ও ফেস করেছে, কিন্তু ওর বেশ কয়েক মাস পরে ও কিন্তু আমাকে বলেছিল, শঙ্খবাজে ও আমাকে বলেছিল যে দিদি আমি এখন অন্যায়গুলোকে আমি মেনে নিচ্ছি না, আমি সেটাকে ফেস করছি, যেটা ফেস করতে পারিনি, যার জন্য জীবন থেকে পালিয়ে গেছিলো। তো এটা হয়, মানে প্রথম মনে হয় কেন দেখলাম, ও উঠে এসে বললো আমি কেন দেখলাম, না দেখলেও তো পারতাম। বললাম তোমাকে তো বলেছিলাম যে অ্যাকসেপ্ট যদি করতে পারো দেন দেখো, না হলে দেখো না। আচ্ছা, এই থেকে আমার একটা প্রশ্ন উঠে আসলো, এটা মনে হয় আগেরবার করেছিলাম বা করিনি এরকম হতে পারে, তাও আরেকবার করে নিচ্ছি। সেটা হচ্ছে ধরুন আজকে আমার সাথে ওর কানেকশন, ইজির জন্য বলছি, আমার সাথে ওর কানেকশন রয়েছে, এটা তার মানে আমাদের পাস্ট লাইফেও রয়েছে। এবার আমাদের পাস্ট লাইফ তো শুধু একটা না, বহু, আমি রেফারেন্স বলছি 3টে ধরুন, ওকে। তাহলে এর আগে যে জন্মটা ছিল সেটাই কানেকশন ছিল, তার আগের জন্ম বা তার আগের জন্ম সেগুলোও কি ওর সাথে আমার কানেকশন রয়েছে? দেখো কোনো না কোনোভাবে তো কানেকশান রয়েছে, ইভেন তোমার সাথেও আমার কানেকশান। আমি প্রথমেই এসে বলেছি যে কর্ম যাদের সাথে মানে জড়িত থাকে আমাদের, সেটা তো আমরা আসবোই আমাদের কর্মের মাধ্যমে সেটাকে রিলিজ করতে। তোমার সাথে যেমন তোমার বন্ধুর যে কানেকশানটা রয়েছে, হয়তো তোমরা যৌথভাবে কিছু করতে চেয়েছিলে যেটা অপূর্ণ থেকে গেছিলো। যেমন ধরো একটা সিড, একটা বীজটা যদি অনুকূল পরিবেশ পায় তবেই সেটা অঙ্কুরোদ্গম হবে, তাই না? তাকে জল লাগবে, তার সানলাইট লাগবে, প্রত্যেকটা জিনিস হবে, তবেই কিন্তু সে, মানে সেটা যদি তুমি 5 বছর রেখে দাও ওভাবেই থাকবে কি। সব বীজের কথা আমি বলছি না, কিন্তু সেম পরিস্থিতি যখন এই লাইফে সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা বাড়বে, বন্ধুত্বতা বাড়বে, শত্রুতা সবটাই। নতুবা কেন আসছে, ধরো কেউ দেখছে, আমি যখন বললাম তোমার প্রবলেমটা শুরু হচ্ছে কোথায়, সেই লাইফে যাও, সে রিসেন্ট পাস্ট দেখছে, কেউ 4000 5000 বছরে চলে যাচ্ছে, কি করে সম্ভব? আমি তো বলছি না তুমি 4000 বছর আগে গিয়ে দেখো তো কী ছিলে, এটা আমি, কারণ আমি তো জানিই না, বলবো কি করে? আমার ডিরেকশন শুনে তার এনার্জি বডি যখন ফিজিক্যাল বডি থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, সে সেখানেই যাবে যেখানে তার যাওয়ার দরকার। মানে তুমি এরকম বলো না যে 4000, মানে তুমি বলো না, যে না, আরো না। পেছনে গিয়ে দেখো যে কি। একদম, তুমি আচ্ছা, কোথা থেকে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে, সে কোথা বলছে থেকে- যে আমি 4000 বছর সে বলছে, যখন সে, আমি বলছি দেখো এখানে কোথায় রয়েছো, কী রয়েছো, ডিসক্রিপশন দাও, তোমার শালটা বলো, পোশাক বলো, যেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করবো যে তুমি কোন যুগে রয়েছো বা বর্তমানে আছো নাকি রিসেন্ট পাস্টের কাছে, তখন আমরা বুঝি যে ও কোথায় গেছে। প্রবলেম যেখান থেকে আসবে সেখানেই তো যাবে। মানে ধরো আমার ঘরে অনেকগুলো 10টা, আমার বাড়িতে 10টা ঘর আছে, 10টা ঘরে যে কোনো একটা ঘরে আমি আমার ল্যাপটপটা ফেলে রেখে এসেছি, আমাকে তো ওই ঘরে গিয়েই খুঁজতে হবে। আমি বললাম যে তোমাকে আমি ছেড়ে দিলাম আমার বাড়ির চাবিটা, তুমি নাও, তুমি ঘর খোলো, দেখো কোথায়। সে যদি জানে যে কোথায় রেখেছে সে ডিরেক্ট যাবে, সে যদি না জানে সে প্রত্যেকটা ঘর খুঁজবে, এরকম হয়। ধরো সে 5জনকে সে দেখতে চাইছে, তো এরকম না ওখানে পাচ্ছি না, তো ওখানে, তখন যেখানে হয়তো সেখানে টাইমটা বেশি লাগে, তখন গিয়ে সে আইডেন্টিফাই করছে হ্যাঁ এসেছে। যখন আমরা রিয়েলাইজ করছি যে ওই মানুষটা, তখন তার চোখ তো তার বন্ধ থাকে, বাট তার ফিজিক্যাল বডি সেটা প্রকাশ করে, সে কাঁদছে, সে হাসছে, তার খুব ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। আমরা প্রসেনজিতের একটা সিনেমা দেখেছিলাম জাতিস্বর, তো যেহেতু জাতিস্বর আর পিএলআর কাছাকাছি, তো এরকম কি কোনো ঘটনা ঘটেছে? একদম দুটো ঘটেছে এরকম। একটি মেয়ে আমার কাছে এসছে, বললো দিদি আমার দুটো কারণে এসছে, মানে এটা দেখো শুধুমাত্র এটা কারণের জন্য কেউ দেখতে আসে না যে আমি জাতিস্বর ছিলাম কিনা, কারণ সে নিজেই জানে না যে তার হ্যালুসিনেশন হচ্ছে নাকি সে সেটা ভাবছে। তো বলছে আমি যখন ট্রেনে করে, তার মেন একটা প্রবলেম ছিল, সেটা অন্য প্রসঙ্গে পরে বলছি, যে আমি ট্রেনে করে যখন ছোটোবেলায় যেতাম, আমার যখন 4.5 বা 5 বছর বয়স ছিল, জানলার পাশে বসতাম, ওর বাড়ির থেকে ধরো যেখানেই যাচ্ছে, ধরো আমি যেখানে থাকি সেখান থেকে তো আমাকে সেই স্টেশন থেকেই তো উঠতে হবে, সেই স্টেশন থেকে 2-3 স্টেশন পরে একটা মাটির বাড়ি ছিল, মাটি বা একচালার যে বাড়িগুলো থাকে সেরকম বাড়ি। মা বাবাকে বলতাম যে ওই বাড়িতে আমি থাকতাম, এবং ওটা আমার শ্বশুর বাড়ি। এবার সবাই ভাবতো বাচ্চা ছোট মানুষ কি বলছে, শ্বশুরবাড়ি যেটা আর কি বলছে না, এটা আমি 6 বছর পর্যন্ত, মানে 4.5 থেকে 6 বছর পর্যন্ত বা 7 বছর পর্যন্ত আমি কন্টিনিউ বলতাম। যখন ওইখান থেকে পাস করতাম তখন বললাম, তুমি যখন ধরো খুব ভিড় থাকতো তখন বলছে না, তখন বুঝতাম না, কিন্তু বাড়িটা দেখলেই আমার মনে হতো ওটা আমার বাড়ি এবং আমি খুব চিনি। এটা কেন? এবার ওর যে মেন প্রবলেমটা সেটা যখন দেখাচ্ছি, দেখা গেল এই দুটো প্রবলেম ওর একটা লাইফ থেকেই আসছে। বাড়িটা তখন অন্যরকম ছিল, যেটা ও প্রত্যক্ষ করেছে এই জন্মে। ও দেখছে ওই গ্রামেরই বউ ছিল, এবং ও যখন প্রেগনেন্ট ছিল ওর শাশুড়ি আর ওর হাজব্যান্ড ওকে পুরো জ্বলন্ত মেরে ফেলে। এবং ওই যে ও যখন বলছে তখন কিন্তু মানে ও চিৎকার করছে আর বলছে আমি এটাই ফিল করেছি, আমি এটাই ফিল করি,
ও যখন আফটার সেশন ও যখন ও যে মেন প্রবলেমটা ছিল সেটা যখন ও দেখলো, দেখার পরে বলছে দিদি আমার মাঝে মাঝে স্বপ্নে এটা আমি ভাবতাম, তোমাকেও বলিনি আমি সেশনের আগে, যে এটা আমার হয়, মানে ভীষণ বডি হিট হয়ে যাচ্ছে বা প্রচণ্ড মানে গায়ে ছ্যাঁকা লাগলে যেরকম হয় এই ফিলটা আমার হতো, এবং ওই বাড়িটা এবং এক্স্যাক্ট ওই বাড়িটা যেটা আমি দেখেছি, শেপটা বদলে গেছে কারণ তখন কত জন্মের আগে, কিন্তু ওই এরিয়াটা মানে ওর দেহটা ওরা ওখানে পুঁতে দিয়ে রেখেছিল, সৎকারও করেনি, ওর দেহটা ওখানে আছে, মানে ওর যে অস্থি মানে সেই জন্যে ও যখন ওখান থেকে যেত ওর এনার্জি বডি তো ওই এনার্জি বডিকে অ্যাট্রাক্ট করছে, ও বুঝতে পারছে, কিন্তু যত বড় হয়েছে কিন্তু ওর একটা মনে আছে যে আমি যখন ছোট ছিলাম আমি এটা বলতাম, এখন আমার কিছু ফিল হয় না। তো এরকম হয়। আর একটা জাতিস্বর যেটা এসছে সেটা যেমন একদম মেয়েটি এসে বলছে যে আমার মেয়েটি কলকাতাতেই থাকে, বাঁকুড়া বা বীরভূম এরকম কোনো একটা দিকে ওদের গুরুদেবের আশ্রম আছে, লালমাটি বলল, যে ওখানে আমার ওই আশ্রমে যিনি আমার মানে ঠাকুরদাদার বয়সী হবেন, যখন আমি ছোটোবেলায় যেতাম আমি ওনাকে ছেলে ছেলে বলতাম, যে উনি আমাকে মা বলতো, যে মা তুই তো এসে গেছিস, এবং ওই আশ্রমে ঢুকে প্রত্যেকটা বলতাম এখানেই তো আমার পানের ডিবাটা রাখা ছিল, কোথায় গেল, ওই তো পুকুর পাড়ে বসে আমি কচু শাক কাটতাম, এরকম পুরো ও বলছে। এবং কিছু চেঞ্জ হয়েছে কারণ ওই যে দাদু যাকে মানে দাদু স্থানীয় যিনি আছেন তার মা বলা হচ্ছে, তো বলছে হ্যাঁ এখন চেঞ্জ হয়েছে, যেমন পুকুর পাড় এখন নেই, সেটা ভেঙে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু ও যেটা বলছে সেটা কিন্তু ঠিক বলছে, কারণ আমি ওটা দেখেছি ছোটোবেলায়, আমি যখন ছোটো ছিলাম তখনও দেখছি, ওর তো জানার কথাই না, এবং ওটা তো কেউ ওকে হতে পারে ওর বাবা মার কাছে গল্পের ছলেও বুঝতে পেরেছে, অনেক কিছু হতে পারে, দেখো কে জাতিস্বর ছিল, কে পাস্ট লাইফে কী ছিল, অত সজ্ঞানে আমরা তো সেটা বুঝতে পারি না। আমি এটা বললো, এটাই আমার মেইন মানে জানার বিষয়, যেটা আমি বলতাম, যেটা আমি বিলিভ করতাম, যে আমার মনে হতো ঘোরের মধ্যে স্বপ্নে বা ওই আশ্রমে গেলেও মনে হতো যে ওটা আমার ছেলে, আর ওই আশ্রমে আমি ওখানে বসে এটা করছি, আমি মালা জপ করছি, আমি কচু শাক কাটছি, আমি সাদা শাড়ি পরে বসে আছি, এগুলো কেন মনে হচ্ছে। এবার পাস্ট লাইফে যখন বললাম দেখো তুমি সেই লাইফে যাও যেখান থেকে ওই আশ্রমটার নাম উল্লেখ করে যে ওটা রিলেটেড আছে, প্রথমেই ও বলছে যে আমি হাঁটছি, আমার পায়ে হাওয়াই চপ্পল পরা, আর আমার সাদা শাড়ি পরা, আমার হাতে ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে, 5-6 বছর বয়স। আমি বললাম কোথায় যাচ্ছ, বলছে যে আমি কোথাও যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি। তো ট্রেনে করে গেল, এবার আমি বললাম ঠিক আছে ট্রেনে, বুঝতে পারছে না ট্রেনে যখন ও রয়েছে, আমি বললাম তুমি এবার ট্রেনে বসে বসে রিকল করো তো যে তুমি কেন আসছো, কেন তুমি বিধবা, কেন তুমি ছেলেকে নিয়ে চলে এসছো, বলে বাড়ি থেকে বেরিয়ে এসে হাতে দুটো সামান্য ওই কাপড়ের থলির মতন রয়েছে। তখনও বলছে যে আমার বিয়ে হয়েছিল, আমার বর্ধিষ্ণু বাড়িতেই মানে পরিবারেই বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী অকালে মারা যায় এবং আমার শিশু সন্তান রয়েছে, ওই জ্ঞাতিরা সম্পত্তির লোভে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বাচ্চাটা সমেত। কোথায় যাব, কোথাও যাওয়ার নেই, গ্রামের একটি লোক আমাকে একটা ঠিকানা দেয় যে ওখানে যারা বিধবা বা যারা এরকম অসহায় তাদের থাকার একটা ব্যবস্থা হতে পারে, অনেক অনেক দূরে, মানে বেশ কয়েকটা গ্রাম পেরিয়ে হয়তো আমাকে যেতে হবে, আমি সেখানে যাচ্ছি। এবার যখন আমি বললাম দেখো এবার কোথায় এসছো তুমি, তখন যে বর্ণনা করলো সেই আশ্রমের বর্ণনাই করলো, ওই যে দাদু মানে যে বাচ্চাটা কি দেখেছে ওই বাচ্চাটাই ওর সন্তান ছিল, মানে ওটা রিসেন্ট পাস্ট, মানে ওটা না হলে সেই দাদু বেঁচে থাকবে কি করে, মানে ও যখন দেখেছে বললো আশ্রমে এসেছি, ওখানেই আমি আশ্রমের কাজ করতাম, আমার সন্তান পড়াশোনা শিখছে, ওখানেই রয়ে গেছি। তো যাই হোক খুব বেশি দিন বাঁচিনি, মানে মধ্যবয়সী তখন হয়তো ওই 25-26 বছর ছিল, হয়তো 40 বছর বয়সেই সে মারা যায়। তো এরকম খুব তাড়াতাড়ি মানে ওটা মৃত্যু হয়েছে, এটা ফিরে এসেছে, যার জন্য অ্যাটাচমেন্টটা রয়েছে এবং ওর মেমোরিতে ওটা রয়েছে, ও কিন্তু বলতো যেটা ও দেখেইনি কোনো দিন যেটা এটা ছিল। তো এটাও এক ধরনের জাতিস্বর, যে আমরা সজ্ঞানে বুঝতে পারছি আমি ওখানে ছিলাম, যেটা আমরা বুঝতে পারি না মানে স্বাভাবিকভাবে। আমার কোথাও এই কথাগুলো শুনে মনে হচ্ছে পুরোটাই মানে কোথাও কর্মফল রিলেটেড, সত্যি কি তাই? হ্যাঁ একদম, কর্মফলটা সবটা আমাদের জন্ম সবটাই তো আমাদের কর্মফল রিলেটেড, শুধু কর্মফল না, কিছু কিছু প্যাটার্নও থাকে। আচ্ছা, হ্যাঁ যেমন এই যে আমরা বলি খারাপ কাজের ফল খারাপই হয়, অনেকে বলে যে ও তো এত ভালো আছে, তাহলে ও তো এত খারাপ কাজ করছে সমাজে, তাহলে ও কেন ভালো আছে। যেমন আমার বাবার যদি প্রচুর পয়সা থাকে, আমি যদি কিছু নাও করি, আমার তো বেশ কিছু বছর চলে যাবে, তার মানে আমার প্রারব্ধ কর্ম বেশ কিছু আমার ভালো ছিল, যার জন্যে আমি সেটা দিয়ে আমি আমার সেই কারেন্সিগুলো আমি খরচা করছি। তো কর্মফল এই যে এই জন্মে যদি আমি খারাপ কিছু করি সেটা তো অ্যাড হচ্ছে, ভালোটা যেমন আমার খরচ হয়ে যাচ্ছে, খারাপটাও তো আমার জমা হচ্ছে। তো সেটার সেই আমি এই মানে অ্যাট প্রেজেন্ট আমি তার খারাপ কিছু দেখতে পাচ্ছি না বলে বিলিভ করছি না, কিন্তু সবটাই হবে, কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হয়।
ভালো হোক বা খারাপ হোক, ভালোটাও কর্ম মানে আমরা শুধু খারাপ বুঝি কেন, ভালোটাও তো রয়েছে। যেমন আমি আমার কথাই ধরো বলি যে আমি খুব যে বেশি দিন করছি জিনিসগুলো তা তো নয়, বিগত বেশ কিছু বছর ধরে, কিন্তু এমন কিছু মানুষ আমার কাছে এসছে আমি নিজেই বিস্মিত যে এদের মতন জ্ঞানী গুণী, এদের মতন মানুষ আমার কাছে কেন আসবে। বহু পাস্ট লাইফ থেরাপিস্ট আছে ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, কলকাতায় বহু বহু আছে, তো তারা কেন আসে? তো আমার কিছু প্রারব্ধ ভালো কর্ম ছিল বলে তাদের সাথে আমার এই ডিভাইন সোলগুলোর সাথে কানেকশন হচ্ছে, তো এটা আমার ভালো কর্ম। খারাপ কর্মও আছে, খারাপ কর্মর আমি যেটা রিলিজ করছি, তো ভালো মন্দ দুটোই থাকে। আচ্ছা, একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হলো যে এই যে ধরুন আমি ইয়েদের কথা বলি যে তান্ত্রিকরা একটা কথা বলে, সেটা হচ্ছে যে আমরা যে এই কাজগুলো করছি বা কারো ধরুন কিছু সমস্যা আছে সেটাকে রিলিজ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের বডিতেও একটা এফেক্ট পড়ে, সেটাকে আপনাদের মানে তোমাদের ক্ষেত্রেও হ্যাঁ তাই? হ্যাঁ, এটা ওই যে বললাম, দেখো কর্ম তুমি যখন পাস্ট লাইফ তো একটা থেরাপি, আমি কারোর কর্মর কিন্তু সেখানে নির্মূল করছি না, মানে কারোর কর্ম নির্মূল হতে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য সবার জন্য পাস্ট লাইফ না, আমি প্রথমেই বললাম না, ওই জন্য সবার পাস্ট লাইফ কিন্তু আমি করি না, বা কোনো থেরাপিস্টই যেই আসবে তারটাই কিন্তু করে না, কারণ সবাই ডিভাইন যদি তোমাকে অ্যালাউ না করে তাহলে আমি অ্যালাউ করার কি? বুঝতে পারছো? তাকে আমি হেল্প করছি, তার কর্ম আমি রিলিজ করতে হেল্প করি, কারণ তার ভালো মন্দ কোনো দায়ভার আমার না, আমি শুধু তাকে দরজাটা খুলতে সাহায্য করছি। তুমি যাও, আমি আছি, তোমাকে আমি নিয়ে যাব, আমি দরজার পাশে আছি, তোমার কোনো সমস্যা হলে আমি তোমাকে সেভ করতে পারবো, তো তুমি এসো। কিন্তু তোমার কি হলো, তুমি ওটা ভালোটা পরিষ্কার করো, খারাপটা ফেলে দাও, এগুলো কিছু না, তোমাকে ডিসাইড করতে হবে। আমরা ঘটনায় যাব, বাট তার আগে একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে কার্মিক কানেকশন আর সোল প্রমিস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, এটাও তো কর্ম রিলেটেড থাকে। কার্মিক কানেকশন মানে হচ্ছে আমার কর্ম শেষ হয়নি, ধরো এই যে আসছে টক্সিক দিদি, টক্সিক বয়ফ্রেন্ড আমি কিছুতেই রিলিজ করতে পারছি না, বা আমার হাজব্যান্ড ভীষণ অ্যাবিউজ করছে আমাকে, সবই বুঝতে পারছি, আমি যেতে পারছি না, মানে তোমার কর্মটা তো শেষ হয়নি। তুমি যেমন আমার কাছে একজন এসেছিলেন, তিনি বিচারপতি, কোনো একটা কোর্টের বিচারপতি, সেটা বলা সম্ভবই নয় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, বলছে ম্যাডাম আমি আমার ঘরে বিচার করে তবে আমি বাইরে বিচার করতে বেরোই, খুব সুন্দর লেগেছে, কিন্তু আজকে আমার বিচার কে করবে, যার জন্য আমি আপনার কাছে এসেছি। আমি বললাম মানে? বলছে আমার ছোট ফ্যামিলি, সন্তান নেই, ওয়াইফ ভালো, এমন নয় যে ওয়াইফ খারাপ, কিন্তু প্রচণ্ড আলসে টাইপের। মানে কীরকম আলসে? বলছে ধরো এখানে লাইটটা রয়েছে বলে লাইটটা একটু জ্বালিয়ে দিয়ে যাও, এপাশে পাশে জলের বোতল পড়ে আছে, আমাকে জলের বোতল, মানে কিছু করবে না, মানে তাকে সবটুকু দিয়ে আমি কেয়ার করছি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ হাজব্যান্ড আমারও তো কিছু পেতে ইচ্ছা করে। তো এই যে ছোটো ছোটো ক্ষোভগুলো জমা হচ্ছে, তার ফলে কি আমি তো আমার কাজেও মানে সবসময় মাথায় ঘুরছে যে এটা কেন হচ্ছে, আমার বিচার এবার কে করবে, তাহলে আমি কি কর্ম করেছিলাম যার জন্য আমাকে এটা ফেস করতে হচ্ছে। মানে অলসতারও একটা লিমিট আছে, সব লিমিট পেরিয়ে যাচ্ছে, মানে খালি শুধু বেডের মধ্যে মানে বিছানাটাই সে থাকবে, এবং সবটাই সে পারলে তাকে খাইয়ে দিলেও ভালো হয়, মানে খাবারটাকে হজম করে দিলে আরও ভালো হয়, এরকম মানে সে এভাবে বলছে। তো একটু মজাদার, কিন্তু সেটা তো মজাদার নয়, তার কষ্ট, সে মজাদার মানে ব্যাখ্যাটা তার মজাদার ছিল, যে এটা কেন হচ্ছে, আমি কি করেছি, এই যে মানে কার্মিক কানেকশানগুলো। সেই যখন আমি বললাম ঠিক আছে আপনি এবার দেখুন যে কোন লাইফ থেকে আপনার ওয়াইফের সাথে আপনার কানেকশানটা হচ্ছে, কী ছিল বা কেন উনি আপনার সাথে এরকম করে। সবার সাথে কিন্তু করছে তা নয়, বাইরে গেলে কিন্তু খুব অ্যাক্টিভ, ধরো বাপের বাড়িতে যাচ্ছে বা কোনো সোশ্যাল গ্যাদারিং, তখন সে অ্যাক্টিভ, শুধু হাজব্যান্ডের সাথেই সে ওটা ওরকম করছে, এবং ইনলসদের সাথেও কিছুটা। এবার বলছে যে আমি খুব গরিব, কিন্তু আমি খুব পরিশ্রমী, আমি খেতে মানে ওই মানে বলো ফিল্ডে কাজ, হ্যাঁ হ্যাঁ চাষের কাজ করছি, তো আস্তে আস্তে আমি বেশ কিছু গরু কিনেছি, মানে খামার হচ্ছে, আমি যথেষ্ট আস্তে আস্তে উন্নতি করছি। এই সময় আমার বিয়ে হয়, তো দিয়ে গরিব ঘরের একটি মেয়ে নিয়ে এসেছি, এবং বিহারি, মানে বিহার বলছে, মানে যেরকম সাজগোজ ইয়ে রয়েছে বললো এটা বিহারি। তো ওখানে আমি বললাম যে তোমাদের তো যৌতুক, বলছে গরু, মানে খুব গরিব লোক, তো মানে গরিব ছিল আমার স্ত্রীরা, মাত্র 2টো গরু আমাকে যৌতুকে দিয়েছে। তো আমার মা তাতে মানে প্রসন্ন হয়নি, আমিও খুশি হইনি, যাই হোক থাকতে হচ্ছে। তো বললাম ভালোবাসছে না, ওয়াইফকে ভালোবাসতেন আপনি? বলছে না ভালোবাসা তো বুঝি না, তবে আমার পছন্দ না ওকে, একেতে দেখতে ভালো না, তারপরে সেরকম কিছুই নেই, মানে আমি খুব সুন্দর। উনি বলছেন আমি খুব সুন্দর, এবং আমার সাথে ওনার কানেকশানটা সেইভাবে হচ্ছে না। আরও 5-10 বছর পরে উনি নিঃসন্তান রয়েছে। তো এরপরে কি হলো যে আমি বিয়ে করলাম, কারণ আমাকে বংশ রক্ষা করতে হবে।
আমি একই সন্তান, আমাকে বংশ রক্ষা করতে হবে। আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সেকেন্ড ওয়াইফ খুব সুন্দর দেখতে, আমার একটা ছেলে হলো। এবার আমি বললাম দেখুন তো যে এবার বউ, আপনার স্ত্রী বলছে আগে যা খারাপ ছিল তার থেকেও মানে সে সারাদিন শুধু মুখ বুজে খেটে যাচ্ছে, কিচ্ছু করছে, মানে তাকে আমরা, মানে সে নিজে বলছে পুরো মানে গরু এবং গাধাকে দিয়ে আমরা যেরকমভাবে প্রচণ্ড পরিশ্রম করতে পারি, আমি ছোট করছি না সব পশুই, কিন্তু তারা বলি না যে বহন ক্ষমতা বেশি, গাধা মানে কি সে কতটা বইতে পারে, আমাদের তার স্ট্রেংথ কতটা সে বইতে পারে, ঠিক সেরকমভাবে করছে এবং সে ততটাই ওবিডিয়েন্ট, যেটা একটা সে মুখ ফুটে কিছু বলছে না। এই যে আমি বললাম আপনি যখন নিজে বুঝতে পারছেন যে আপনি অন্যায় করেছেন, তো সেই অন্যায়গুলো এই যে কর্মবন্ধনটা তো এভাবে জড়িয়ে গেছে, মানে আপনি ওকে খাটিয়েছেন, এবার আপনাকে নাকি দড়ি দিয়েও ঘোরাচ্ছে। হ্যাঁ, মানে ও পাশে জলের বোতল রয়েছে, আমাকে জলটা দাও তবে আমি খাবো, কারণ ও পায়নি কিছু। এবার বললাম আপনার ওয়াইফ যদি রিগ্রেশনটা করতো আপনার বদলে, তাহলে ওর বুঝতে পারতেন কতটা কষ্ট, কতটা যন্ত্রণা রয়েছে, যে আমার হাজব্যান্ড তো একেতে ভালোবাসতো না, তারপরে বংশরক্ষার জন্য সে সন্তান হয়েছে, স্ত্রী হয়েছে, তার সাথে খুব হ্যাপি আছে। চোখের সামনে নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফকে কারোর সাথে সুখী দেখা, এটা একটা শাস্তি, এবং সেই শাস্তি স্বরূপ আপনাকে আজকে এটা পেতে হচ্ছে। আপনার ওয়াইফ কিন্তু খারাপ ছিল না ওই লাইফে, এই লাইফ কিন্তু আপনাকে তুষ্ট করছে না, মানসিকভাবে করছে না, তো আপনাকে সেটা বুঝতে হবে। এটা হচ্ছে কর্মবন্ধন। এবার সোল কন্ট্যাক্ট যেটা থাকছে, যে অনেক সময় কি হচ্ছে, আমাদের খুব খারাপ পরিস্থিতিতেও আমাদের কমপ্লেন থাকছে না, যেমন কারো অটিস্টিক চাইল্ড হচ্ছে, ঠিক আছে ওকে আমার হয়েছে, আমি ওকে সব রকমভাবে আমি এগিয়ে নিয়ে যাব, বা আমার মানে ওয়াইফের কোনো একটা মানে ফিজিক্যাল বডিতে খুবই সমস্যা, তার তার সে জানছে, সে জেনে বিয়ে করেছে, তার কোনো দিন ইস্যু হবে না, তার কোনো দিন সন্তান হবে না, ওকে ঠিক আছে আমি তো ওকে ভালোবাসি, আমার প্রয়োজন নেই। তো এরকম বহু মানুষ আসছে যে কমপ্লেন নেই, কিন্তু আমি জানতে চাইছি যে কেন আমার ওর প্রতি এত মানে মানে ওয়ান কাইন্ড অফ ডিভোশন, যে কেন এত ভালোবাসা। তখন সে দেখছে যে ওই লাইফে এই মেয়ে মানে এই যে গল্পটি বললাম, মানে ঘটনাটি বললাম, যে ওর মধ্যে রিগ্রেট ফিল হয়নি। ওই লাইফের শেষ জন্মে পর্যন্ত হয়তো সে বুঝেছে ওই মেয়েটি মানুষটির সাথে আমার যে পার্টনার বা আমার যে সন্তান ছিল, তার সাথে আমার খুব মানে তাকে আমি কষ্ট দিয়েছি, বাট আমি রিয়েলাইজ করেছি মৃত্যুর আগে, কারণ আমার এনার্জি বডি ওটা জেনে মারা গেছে যে আমি ও যেভাবেই জন্মাক, ও কানা খোড়া মানে ধনী দরিদ্র যাই হোক না কেন, ওকে আমি পুরোপুরি অ্যাকসেপ্ট করব। কন্ট্যাক্ট, নিজের সাথে কন্ট্যাক্ট করছি আমরা, যে আমি ওকে যেভাবেই আসুক আমি ওকে করব। ইভেন এটা এর জন্য এরকমও আমি দেখেছি যে মানে যারা মানে সমগোত্রীয় ভালোবাসছে, মানে অপোজিট নয়, নিজের যেটা আমরা বলছি, তো এরকম বহু মানুষ আসছে যে আমি কেন ওকে ভালোবাসি, তখন দেখছে সে তার ওই লাইফে ওয়াইফ ছিল, বাট তার রূপের জন্য সে তাকে এত হ্যারাসমেন্ট করেছে, তো সেই জন্মে ও ডিনাই করেছে যে না আমি এবার পুরুষ হয়েই আসবো। তখন তাকে সেই রূপেই তাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ সে তো বলেছে তুমি যেভাবেই আসো আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবো। আসার পরে সে ভাবছে সমাজ তো আমাকে বলছে, আমার মা বাবা তো বলছে যে এটা তো হতে পারে না, এটা তো অপরাধ, সমগত তুমি কীভাবে বিয়ে করতে পারো, কীভাবে তুমি ভালোবাসতে পারো, কিন্তু সে তো কন্ট্যাক্ট সে নিজেকে প্রমিস করেছে, সোল প্রমিস করেছে যে যে রূপে আসুক যেভাবে আসুক আমি অ্যাকসেপ্ট করবো। তো এটা হয়, কমপ্লেন থাকে না। বুঝতে পারছো, যেমন অনেক বাচ্চা আছে খুব ভালো, মা বাবা কমপ্লেন করে তুই কেন এরকম হলি, তোর জন্য আমার লাইফটা হেল হয়ে গেল। আবার অনেক অটিস্টিক চাইল্ড বা অনেক খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, বাবা মা খুব হ্যাপি, ঠিক আছে আমি তো একটা সন্তান পেয়েছি, ওকে আমি দেখে নেবো, ওকে আমি নার্চার করবো। তো এটা হচ্ছে কার্মিক কন্ট্যাক্ট, আর ওটা হচ্ছে সোল প্রমিস, আমরা প্রমিস করে আসছি। আচ্ছা, এমন কিছু সেশন হয়েছে যেটায় ধরুন জন্মের পর জন্ম এরকম জন্মের পর না, ওরা একজন এসছে, সে ডিসাইড করতে পারছে না, মানে সে প্রচুর ফিগার দেখছে, মানে বলছে সে মাথাটা ওই মানে সেশনের সময় সে বলছে আমি না বুঝতে পারছি না কোথায় থামতে হবে। আমি সেদিনকে আর করাইনি ওনাকে, কারণ সে ডিসাইড তার একাধিক, দেখো আমরা যদি বলি আমি এখন বিহারেও যাব, আমি এখন মাদ্রাজেও যাব, আমি এখন চেন্নাইতেও যাব, সম্ভব না, অথচ প্রত্যেকটা জায়গায় যাওয়া আমার দরকার, হয়তো সেখানে আমার কোনো কাজ আছে বা আমি ঘুরতে যাব, তো অ্যাট এ টাইম আমি তো সব জায়গায় ঘুরতে যেতে পারবো না, কিন্তু সে সব জায়গায় যাচ্ছে, কারণ সে কিন্তু আমার কমেন্টের পরেও কিন্তু তার থাকে নিজের যাওয়ার ইচ্ছা, নিজের যাওয়ার স্পৃহা, সে প্রচুর জায়গায় ঘুরছে। তো আমি বললাম আপনি আজকে দেখবেন না, ওনাকে আবার প্রসেস করে ফিরিয়ে নিয়ে আসলাম, আপনি নেক্সট টাইম আসুন এবং ডিসাইড করে আসবেন কী কারণে দেখতে চাইছেন এবং কোথায় যেতে চাইছেন বা কাকে দেখতে চাইছেন। সেকেন্ড টাইমে যখন একটা পার্টিকুলার জিনিস নিয়ে আসলো সে কিন্তু দেখতে পারলো। এরকম আর সে গেছে, সে প্রত্যেকটা কখনো বলছে মেয়ে, কখনো বলছে ছেলে, কখনো বলছে আমি বাচ্চা। এবার এটা তো মানে আমার পক্ষেও খুব একটা জাম্প করে করে চলে যাচ্ছে, এবং সে যে মিথ্যা কথা বলছে তেমন নয়, ধরো 5 মিনিট সেটা ব্যাখ্যা করছে যে আমি এখানে আছি ওখানে আছি, এবং তখন মুভমেন্ট বডি মুভমেন্টও সেরকম হচ্ছে। তো আমি তো ডিসাইড করতে পারছি না যে তাকে কোথায় থামতে হবে। ধরুন তুমি যদি কমেন্ট না করো যে আরও পেছনে যাও, তাহলে ও নিজের থেকে কি করে যাচ্ছে?
সে তখন ওই চুপ করে তন্দ্রা মতো মানে ওভাবে থাকবে, কারণ আমাকে তখন কমেন্ট করা খুব না প্রয়োজন। আমি বলছি যে এর ক্ষেত্রে আমি বলছি যে বিভিন্ন চলতেই জন্মে তো থাকবে। চলে যাচ্ছে, কিন্তু তুমি তো কমেন্ট করছো না যে আগে যাও বা পেছনে না যাও না, এরকম সে তো কিছু। নিজে থেকেই মুভ করে যাচ্ছে, ও তার নিজের ইচ্ছা আছে নিজের বলে ইচ্ছায় move সব করে। জায়গায় যাচ্ছে, মানে যাদের যাদের ও দেখতে চেয়েছে, যে যে তার একাধিক প্রবলেম, জীবনে একাধিক প্রবলেম থাকতেই পারে, কিন্তু অ্যাট এ টাইম আমি একাধিক প্রবলেম সলভ করতে পারি না। মানে আমি যেমন একটা এক্সাম দিতে গিয়ে আমি একই সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি পরীক্ষা দিতে পারি না, এক একটা নির্দিষ্ট দিনে আমাকে এক একটা পরীক্ষা দিতে হবে, এটাও তো সেরকম। তো একই সাথে সে মুভ করছে, এবার প্রত্যেকটা জন্মে সে নিজে বুঝতে পারছে না যে কোথায় যাবে। তাও যাক, আমি নিয়ে আসলাম আরও 1 মাস পরে, যখন দেখালাম তখন ঠিক আছে, দেখতে পেয়েছেন। কাল তুমি আমায় বলছিলে যে কোন এক বিখ্যাত স্পিরিচুয়াল বিষয়ে, মানে স্পিরিচুয়াল ব্যক্তির বিষয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা বলবে এবার, তাহলে সেটা শুনি। আচ্ছা আচ্ছা, ওই যে বললাম প্রথমেই যে ভালো কর্ম তো নিশ্চয়ই কিছু থাকে, কারণ আমি যে খুব মানে বিগত অনেক বছর ধরে প্র্যাকটিস করছি তা তো নয়। তবে হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট স্পিরিচুয়াল ছিল। আমার দাদু, মানে আমার মায়ের বাবা ছিল ফ্রিডম ফাইটার, তিনি প্রচণ্ড সংসারে থেকে একজন আধ্যাত্মিক মানুষ ছিল। আমার বাবা মাও যথেষ্ট আধ্যাত্মিক, মানে মেডিটেশন, ধ্যান, এবং ছোটোবেলায় আমি কন্যার সঙ্গে পড়াশোনা করেছি, মানে আমাদের মেডিটেশন, ধ্যান এগুলো করে, শ্লোক, গীতা আমাদের ম্যান্ডেটারি ছিল, ওগুলো আমাদের পড়তেই হতো। তো একটা নলেজ ছিল, কিন্তু তার মানে এরকম নয় যে যে আমার ভীষণ জ্ঞান, আমি একদম প্রচুর জ্ঞানী ব্যক্তি নয়। কিন্তু যখন আমি কাজটা শুরু করেছি, এমন কিছু মানুষ আমার সাথে কানেকশান করছে, এমন কিছু মানুষ আমার কাছে আসছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, বিস্মিত হচ্ছি যে জ্ঞানে, বিদ্যায়, সব কিছুতে আমার থেকে তারা অনেক বেশি উন্নত। তো তারা আমার কাছে কেন আসবে? অনেক থেরাপিস্ট, অনেক মানুষ আছে কলকাতায়, কলকাতার বাইরেও, সেখানে যেতে পারতো। তো এরা যখন এসছে, নিশ্চয়ই কোনো না কোনো জন্মে কিছু কানেকশান ছিল, বা ঈশ্বর আমাকে সেই সৌভাগ্য দিচ্ছে, সেই এক্সপিরিয়েন্সটা আমি মানে গেইন করতে পারবো। তো এরকম একজন এসছিলেন, তিনি আমাকে বললেন, মানে ফোনে যখন, তখন তো আমি কারোর পুরো কেস হিস্ট্রি নিয়ে নিই না, আসার পরে পুরোটা শুনি, এবং তার আগে যেটা আমার প্রসেস থাকে যে কেন দেখতে চাইছেন তার একটা শর্টে কিছু শুনে নিই। এবার উনি বললেন, আমি স্পিরিচুয়াল পাথেই রয়েছি, আমি দেখতে চাই যে আমার আধ্যাত্মিকতা কোথা থেকে শুরু হয়েছে। এবার উনি যখন আসলেন, ভীষণ জ্ঞানীগুণী একজন মানুষ, উনি এখন একটা ইউনিভার্সিটির একজন প্রফেসর, প্লাস উনি ওরাল ক্যান্সার নিয়ে রিসার্চ করছেন, খড়গপুর IITর একজন কৃতি ছাত্র। এই যে সবাই বলে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার বিরোধ আছে, কখনো কোনো দিনও ছিল না, বিশেষ করে আমাদের সনাতন ধর্মে তো ছিলই না। বিজ্ঞান আমাদের আগে প্রমাণ দেয়, যেমন যে কোনো জিনিস আগে আমরা প্রমাণ পাবো, চোখ মানে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রমাণ পাবে যেটা আছে, তবে আমি বিশ্বাস করব। আর আধ্যাত্মিকতা আমাদের আগে বিশ্বাস করতে শেখায়, আগে আমাদের সমর্পণ করতে শেখায়। ইউনিভার্স যেটা দেবে, পরে আমি প্রমাণ পাবো। ঈশ্বরকে কি তুমি আমি কেউ চোখে দেখেছি? তাহলে কেন পুজো করছি রোজ? ছোট ছোট কাজে, ছোট ছোট ঘটনায়, সব কিছুতে আমরা বুঝতে পারি কিছু তো একটা আছে, যেই চালিকা শক্তি, যার জন্য শুভ অশুভ দ্বন্দ্ব থাকলেও আমরা শুভর দিকে যাচ্ছি, ভালোর দিকে যাচ্ছি, আমরা ঈশ্বরের পুজো করছি বা ডিভাইনের কাছে সমর্পণ করছি। তো আমরা তো কেউ, মানে খুব রেয়ার ব্যক্তিত্ব ছাড়া কেউ তো আমরা প্রমাণ পাইনি, তাও তো আমরা, মানে আধ্যাত্মিকতা আমাদের আগে সমর্পণ শেখায়, বিশ্বাস শেখায়, তারপরে আমরা প্রমাণ পাই। আচ্ছা, ঈশ্বর আছে, দেখেছো আমার এই কাজটা হওয়ার কথাই ছিল না, হয়ে গেল। ভগবান আছে, সেই জন্য আমার এই জিনিসটা, আমি বেঁচে আছি কী করে, এত বড় অ্যাক্সিডেন্টের পরেও আমি বেঁচে আছি, ঈশ্বর তো আছে। এই কথা তো আমরা সবাই কম বেশি বলি। তার মানে আমরা প্রমাণটা পরে পাই, আগে আমরা বিশ্বাসটা নেই। তো এই ভদ্রলোক যিনি এসছেন, একই সাথে যতটা আধ্যাত্মিক ততটাই উনি বড় একজন সায়েন্টিস্ট আমি বলবো। উনি যখন দেখতে এসছেন, উনি রামকৃষ্ণ মঠেরও যথেষ্ট সাথে ভীষণভাবে কানেক্টেড রয়েছেন। তো চিন্তা ভাবনা, শিক্ষা, ধ্যান ধারণা, ওখান থেকে উনি আসছেন। তো আমাকে বললেন যে আমি দেখতে চাই কোন লাইফ থেকে আমার মধ্যে এই জিনিসগুলো এসছে। তো উনি, এটা একটা সুন্দর অভিজ্ঞতা, আমার সারা জীবন আমার মনে থাকবে। যখন আমরা থেরাপি স্টার্ট করি, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, উনি এই যে একটা ডিভাইন স্মাইল, মানে আমি বলছি এখন আমার ভিজুয়ালাইজেশন হচ্ছে, এত সুন্দর হাসি, মানে ওই হাসিটা, মানে যেটা আমরা, ওই হাসিটা পেতে গেলেই আমরা এত কিছু করছি, আমরা এত ছুটে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সবাই আনন্দ খুঁজছি, কেউ বিকৃতভাবে আনন্দ খুঁজছে, কেউ সঠিকভাবে খুঁজছে, কিন্তু ওই স্মাইলটাই কিন্তু আমরা অ্যাচিভ করতে চাই জীবনে। তো এই যে প্রথম থেকে, মানে ওনারা দেখার কি প্রয়োজন, উনি তো প্রথমেই যে স্মাইলটা উনি করছেন, প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা ধাপে ধাপে ওনার স্মাইলটা আরও চওড়া হচ্ছে, আরও বিস্তৃত হচ্ছে। আমি বললাম, আপনি দেখুন এবার আপনি কোথায় আছেন। ঢুকে গেছে, পাস্ট লাইফ যে প্রসেসটা থাকে, বলছে আমি ছোট্ট একটা, মানে 10-12 বছরের বাচ্চা, ধুতি পরেছি, ফতুয়া পরা, আমি গঙ্গার ঘাটে খেলা করছি। আমি বলছি কোথাকার গঙ্গা? গঙ্গা তো অনেক জায়গায় আছে। বললো এটা দক্ষিণেশ্বরের গঙ্গা। আমি বললাম দক্ষিণেশ্বরে না বেলুর মঠে? কোথায়? বললো যে ওটা আমি এখন বেলুর মঠেই রয়েছি। তো এরকম না, এখন যেরকম আমরা দেখি ওরকম না, উনি যেরকম বলছেন। আমি বললাম যে কি করছো? বলছে বাবার সাথে আমি এখানে ঘুরতে এসেছি।
আমি বাবা মার একই সন্তান, আমার খুব ভালো লাগে, আমার গঙ্গার পাশে বসতে ভালো লাগে। আমি বললাম যে তুমি, তখন তো আমি জানি না যে ঠাকুর ওখানে আছেন কি না, হতেই পারে যে ওনার রিসেন্ট পাস্টও হতে পারে বা যাই হোক। এবার আমি বললাম দেখো তো তুমি আর কি দেখছো ওখানে, কি ভালো লাগে তোমার? বলছে যে আমি এখন এই তো ঘরগুলোর, এই ঘরের মধ্যে আমার বাবা প্রণাম করতে গেছে, আমিও যাচ্ছি। আমি যে কাকে প্রণাম করছো? তখন ওই হাসিটা আরও সুন্দর হচ্ছে, বলছে আমি ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম জানাচ্ছি, আমাকে খুব ভালোবাসতেন। আমাকে বলছে আয় জিলিপি খাবি, বলে আমাকে জিলিপি খেতে দিয়েছে। ওনার মুখে মানে ওনার ওই স্মাইলটা না শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে, এত সুন্দর সুমধুর হাসি। বলছে ঠাকুর খুব ভালো, আমি মাঝে মাঝেই আসি, ঠাকুরের টানেই আসি, আমার এই গঙ্গার পাশে বসে থাকতেও ভালো লাগে। আমি যে মাকে দেখেছো কখনো, মা শারদা? বলছে হ্যাঁ মাকে, আমি তো মাছ খেতে ভালোবাসি, মা আমাকে আসলে পরে মাছ রান্না করে খাওয়াতো। আমি বললাম ঠিক আছে, দেখো আরেকটু বড় হলে কি করছো? বলছে আমি পড়াশোনা করছি, কিন্তু আমি ছুটি পেলেই, আমি যখনই কাজের থেকে আমি সময় বের করতে পারছি, আমি এখানে আসি, ঠাকুরের কাছে আসছি। আমি বললাম তুমি যখন, যে সময় আপনি ছিলেন সে সময় কি আপনি বিবেকানন্দকে দেখেছেন? বলছে নরেন, ঠিক এরকম করে বলছে। হ্যাঁ, বলছে হ্যাঁ দেখেছি তো, ও তো ওনার একটা ডাকনাম ছিল, মানে ওই জন্মে যে ডাকনাম, এরকমভাবে বলছে। এই তোর কি বিশ্বাস হয় যে ও অবতার? ঠিক এরকম করে, মানে একটা ভাষা প্রয়োগ করেছে যেটা আমি এখানে বলছি না। তোর কি বিশ্বাস হয় ওটা অবতার? আমার তো বিশ্বাস হচ্ছে না যে ও অবতার পুরুষ, ও এরকম ভেলকি দেখাচ্ছে, এরকম করে বলছে। মানে ওই সময়কার উনি ছিলেন, তখন বয়সটা 10 থেকে 12 বছর, আরও 1 বছর 2 বছর যখন পড়াশোনা করছেন, তাহলে ধরো 15-16 বছর ঘটনা আমি বলছি। ওই লাইফে যখন ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। এবার আমি বললাম দেখো কি হচ্ছে? বলছে যে ঠাকুর এখন আছি, আমি মায়ের কাছে গেছি, দক্ষিণেশ্বরে গেছি। এবার এত সুন্দর ব্যাখ্যা করছে, বলছে আজকে মা বেগুনি রঙের একটা শাড়ি পরেছে, মা ভবতারিণী, আরতি হচ্ছে। তখন বলছে এটাকে? আমি বললাম কাকে দেখছো তুমি? বলছে এই তো মন্দির প্রাঙ্গণ ঝাড় দিচ্ছে, এটা তো আমার মা, কিন্তু আমার মা তো এত কুরূপা নয়। এই লাইফে, প্রেজেন্ট লাইফে ওনার মা খুব সুন্দরী। এবার আমি বললাম যাও মায়ের কাছে যাও, প্রণাম করো, দেখো তো উনিকে। তখন উনি কাঁদছেন, বলছে ইনি আমাকে খুব ভালোবাসতেন, এনার তো সবে বাচ্চাটা মারা গেছে, আমি যখনই দক্ষিণেশ্বরের মন্দিরে যেতাম আমাকে উনি প্রসাদ খাওয়াতেন, উনি সন্তান, দেখো ওই যে ওনাকে যে সন্তান স্নেহে ভালোবাসতেন, সেই জন্য উনি এই জন্মে ওনাকে সন্তান রূপে লাভ করেছেন। ওনার সাথে অ্যাটাচ ছিল তো মা, মানে সন্তানহারা মা, ওই যখন ওই বাচ্চাটা যেত তখন ওর প্রতি ওর সেই স্নেহটা বেড়ে এসছে। এবং ওরও ভালো বলছে আমার মা কালো, দাঁতটা উঁচু, মানে ওই পাস্ট লাইফের কথা বলছি, যে দাঁতটা একটু উঁচু কালো মতন, কিন্তু এই লাইফে আমার মা খুব সুন্দর, কিন্তু একই রয়েছে, চোখ দেখে আমরা আইডেন্টিফাই করি। তো যাই হোক, আমি বললাম ফিরে আসুন আবার, আস্তে আস্তে বয়স বাড়ছে, কি হচ্ছে? বলছে আমি এখন একটা কাজের মধ্যে আছি, আমি কাজ করছি, কিন্তু যখনই আসি ঠাকুর তো এখন খুব অসুস্থ, ঠাকুরের গলায় খুব ব্যথা হয়েছে। এই যে এখন যে উনি রিসার্চ করছেন, তুমি দেখো কিভাবে সব যোগসূত্র থাকে, খুব কাজের। উনি তখন উনি মানে ওনার কান্না না তরঙ্গায়িত হয়, ভালো মন্দ সবটাই। একটা ডিভাইন সোলের কাছে যখন তুমি বসবে, দেখবে তোমার অটোমেটিক্যালি ভালো লাগবে। ঠিক সেরকম একটা খারাপ মানুষের পাশে যখন বসবে, যার মধ্যে খুব খারাপ এনার্জি বেশি, তোমার ইরিটেশন ফিল হবে, ভালো লাগবে না। ঠিক সেরকম উনি যখন ব্যাখ্যা করছেন, আমারও চোখে জলের ধারা নামছে, আমিও কাঁদছি। তখন আমি বললাম দেখো ঠাকুর মানে কী বলছেন? বলছে ঠাকুর কথা, মানে খেতে খুব কষ্ট হচ্ছে, ঠাকুরের এখানে তো ফুলে রয়েছে, ঘা হয়েছে, তো কষ্ট। আমি বললাম যে মাকে মাকে বলো যে তোমার কষ্টগুলো কমিয়ে নিতে। ঠাকুর হাসছে আর বলছে না, এটা আমাকে নিতে হবে, এটা আমি কিছু করতে পারবো না। তো তারপরে এই জন্যে প্রেজেন্ট লাইফে উনি ওরাল ক্যান্সার নিয়ে রিসার্চ করছেন। তো মানে ওনার হয়তো ওই সময় মনে হয়েছিল যে কাশ আমি যদি চিকিৎসা করতে পারতাম। তো এবার এই সময় ঠাকুর তখন রয়েছেন, কষ্ট পাচ্ছেন, বলছে একদিন বলছে, তখন হঠাৎ করে না ওই যে আইডেন্টিফাই করে ফেলি না, ধরো ভিড়ের মধ্যে আমাদের এই তো ওই চেনা পরিচিত মানুষটাকে দেখেছি, ঠিক ওরকম করে উনি হাতটা উঁচু করে বলছে ওই তো এসছে। আমি বলছি কে এসছে? বলছে একটা সাহেব ডাক্তার এসছে। আমি বলছি আচ্ছা, ওনাকে কি চিকিৎসা করতে এসছে? বলছে না তো, নটি এসেছে, নটি বিনোদিনী এসছে, ওকে তো কেউ ঢুকতে দেবে না, বলে কাঁদছে হাউ হাউ করে। বলছে ওনাকে তো কেউ ঢুকতে দেবে না, উনি সাহেব ডাক্তারের ছদ্মবেশে ঠাকুরকে দেখতে এসছে। ঠাকুর তো হয়তো বেশি দিন আর থাকবেন না, তো ওর নটিকে তো কেউ ঢুকতে দেবে না, সে ওই প্রফেশনে আছে বলে। ঠাকুরের কাছে তো সবাই সমান, দেহটার কি আছে, দেহটা তো খোলস মাত্র, ভেতরে যা আছে সেটাই তো সব। বলছে আর কাঁদছে, বলছে নটির কাছে আমি মাঝে মাঝে যেতাম, ঠাকুরের প্রসাদ নিয়ে, খুব ভালোবাসতো আমাকে, খুব ভালোবাসতো এরকম। তারপরে ঠাকুর যখন দেহ রাখেন, তারপরে আমি বললাম তারপরে আপনি যেতেন? বলছে হ্যাঁ যেতাম। তখন তো মা কথা কমিয়ে দিয়েছেন কথা বলা, কিন্তু আমি মাছ খেতে ভালোবাসতাম। মা এতটাই মানে আমি ব্যাখ্যা করতে পারবো না যে কি তার মধ্যে অপরিসীম স্নেহ, সে সবাইকে, তার কাছে সবাই সমান,
তার কাছে কেউ পতিত নয়, কেউ পতিতা নয়, সবাই তার কাছে সমান। সে ঠিক মনে রেখেছে অতগুলো মানুষের মধ্যে আমি কোন মাছটা খেতে ভালোবাসি, সেইটাই আমাকে খাওয়াচ্ছে। গেলে পরে আরও বয়স বাড়ছে। আমি বললাম যে এরপরে কি হলো? বলছে আমি বিয়ে করিনি, ওই জন্মে উনি বিয়ে করেননি। মায়ের কাছে গিয়ে খুব কাঁদছি যে মা আমাকে কে দেখবে। তখন মা আমাকে বলেছিল যার কেউ নেই তার তো আমি আছি। তো এরকমভাবে যাই হোক, তারপরে ওনার কিছু পার্সোনাল কোশ্চেন ছিল, সেটা দেখে উনি যখন ফিরে আসে, এবার আমি যখন উঠে আসে তখন আমি বললাম আপনি না এত সুন্দর স্মাইল করছেন। বলছে আপনি দিদি যখন আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যেখান থেকে মানে প্রেজেন্ট থেকে যখন আমরা পাস্টে যাব যে প্রসেসটা রয়েছে, তখন যখন আমি আইস ক্লোজ করেছি আমার কাছে এসে জাস্ট এরকম হাতটা, ঠাকুর আমার দিকে হাতটা বাড়িয়ে দিল, দেখবি তুই অতীত দেখবি, চল তোকে আমি দেখাচ্ছি। ঠাকুর আমার হাতটা ধরে ওইখান থেকে নিয়ে এসছে আমাকে। আমি পাস্ট লাইফে যাওয়ার আগেই ঠাকুর আমার সাথে কানেক্ট করে গেছে। এই জন্যে মুখে অতটা ডিভাইন স্মাইল ছিল। উনি যে এত সুন্দর ব্যাখ্যা করেছে, এবং আরও কিছু জিনিস আছে সেটা আমি অন ক্যামেরা বলতে পারছি না, এটা দেখেছি। এবং এই ঘটনার মাসখানিক পরে আরও একটা সেশন করেছি, সেটা আবার অন্যরকম, সেটাও কিন্তু এরকমই রিলেটেড। তো উনি এসছেন, ওনার ওয়াইফ ডাক্তার, আর ভদ্রলোক তোমার বিজনেস করছে কিন্তু প্রচুর ফেলিওর হচ্ছে। যেখানে ইনভেস্ট করছে সেখানে লস, যেখানে ইনভেস্ট করছে লস, এবং ব্যাকআপ দিচ্ছেন ওনার ওয়াইফ, যেহেতু ডাক্তার আছেন। উনি একটা গ্রামে পোস্টিং এখন, মানে ওখানে রয়েছেন। তো দুজনে দু জায়গায় থাকছেন, মাঝে মাঝে ছুটি ছাটাতে আসছে। তো দেখতে এসছে যে কেন এরকম হচ্ছে, যে এত লস কেন হচ্ছে। এবার এটাও আমার কাছে খুব একটা অদ্ভুত সেশন ছিল, যে 8 ঘন্টা পর্যন্ত উনি কোনো কথা বলতে পারেননি। শুনে অভিব্যক্তি করছে, বলছে, মানে প্রত্যেকটা আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পুরো মুখটা শুকিয়ে গেছে, মানে স্যালাইভাগুলো একদম পুরো ড্রাই, মুখের ভেতরটা পুরো ড্রাই, কিছু বলতে পারছে না, কিন্তু ভয় পাচ্ছে। যেহেতু ওনার ওয়াইফ ডাক্তার, আমার একটা ভরসা রয়েছে যে কিছু হয়, যদিও কিছু হয় না পাস্ট লাইফে এখনও পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি, কিন্তু খুব পেনফুল কিছু দেখলে মানুষের একটা মানে হয় না, একটা অ্যাংজাইটি বা প্রচণ্ড একটা কষ্ট, পেন, এটা হতে পারে। তো উনি বললেন যে তুমি করো, আমি আছি, কোনো অসুবিধা নেই। এবার আমি বুঝতে পারছি না, এবার অনেকক্ষণ পরে বললাম যে আপনি দেখুন কোথায় আছেন, আপনাকে তো বলতে হবে, নতুবা আমি তো বুঝতে পারছি না যে আপনি কি দেখছেন। তখন বলছে যে আঙুল দিয়ে ডিরেকশন দিচ্ছে, বলছে ওয়াইন। তো আমি বললাম ওয়াইন আছে আশেপাশে কোথাও? বলছে হ্যাঁ। এবার এই যে আমাদের এনার্জি বডি যেটা অ্যাক্টিভ মানে বোঝে, সেটা না অনেক সময় ফিজিক্যাল বডিতে প্রচণ্ড মানে কী বল, দৃঢ়ভাবে সেটা প্রকাশ হয়। যেমন উনি জাস্ট থাম ফিঙ্গারটা এখানে টাচ করেছে, পুরো যেরকম করে ওয়াইন উনি খাচ্ছেন, প্রত্যেকটা এখান থেকে যেন পুরো আমরা দেখতে পাচ্ছি। এবং অদ্ভুত ব্যাপার, ওনার পুরো ড্রাইনেসটা কেটে গেল, পুরো একদম নর্মাল হয়ে গেল। দেন উনি কথা বললো ঠিক 8 ঘন্টা পরে। তখন উনি জাস্ট বল ডান্স করছে। ওনার ওয়াইফ তো হাসছে, বলছে কি হচ্ছে? আমি বললাম কী করছেন? বলছে বল ডান্স করছি রোজের সাথে। ওনার ওয়াইফ হাসছেন, বলছে কে রোজ? বলছে অ্যাংলো ইন্ডিয়ান একজন রোজ। এবার আমি বললাম আচ্ছা আপনি কি অ্যাংলো ইন্ডিয়ান? বলছে না, আমি তো ভারতীয়, আমি তো লন্ডনে যাব ব্যারিস্টারি পড়তে। আমি বললাম আচ্ছা কোনো পার্টি হচ্ছে এখানে? বলছে যে হ্যাঁ এখানে এসছি, কোনো একটা এরকম কিছু হচ্ছে আমরা। এবার আমি বললাম ঠিক আছে আপনি বাড়ি ফিরে আসুন। বলছে অনেক বড় বাড়ি, আমাদের অনেক বড় পারিবারিক ব্যবসা রয়েছে। যেহেতু ওনাকে কমেন্ট দেওয়া হয়েছিল সেই লাইফে যাবেন যেখান থেকে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিসটা এসছে। এবার আমাকে বলছে রানিমা তো খুব ভালো, কিন্তু রানিমার আশেপাশের লোকগুলো না খুব একটা ভালো না। আমি বলছি কোন রানিমা? আমি তো বুঝতে পারছি না কিছু, যে কোথায় ভারতবর্ষের কোথায় রানিমা। আমি বলছি কোন রানিমা আমাকে বলুন। বলছে রানী রাসমণি। আমি বলছি আপনি দেখেছেন? বলছে হ্যাঁ আমি তো দেখেছি, পারিবারিক সূত্রে মাঝে মাঝে বাবা যেতেন ওনার কাছে। আচ্ছা, এবার আরও ঘটনা এগোচ্ছে। আমি বললাম কী হয়েছে? এবার বলছে যে আমি তো ছেলে, কিন্তু আমি না নাচ করতে খুব ভালোবাসি, আমি নটির কাছে নাচ শিখতে যাই। আমি বলছি কার কাছে যান নাচ শিখতে? বলছে নটি বিনোদিনীর কাছে যাই, আমি ওনার কাছে গিয়ে মাঝে মাঝে নাচ শিখি। আমি বলছি আপনি নাটক করেন? বলছে নাটক করি না, কিন্তু আমি নাচ করি। আমি তখন বললাম যে তাহলে নটি যখন আছে তখন নিশ্চয়ই ঠাকুরও আছে। আমি বললাম আপনি কি ঠাকুরের কাছে কখনো গেছেন, দর্শনে গেছেন? বলছে গেছি তো, আমাদের ওই পারিবারিক যে একটা জমি আছে ওটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, কারখানা হবে। আমি তো ওখানে কারখানা করব না, আমি ওখানে হাসপাতাল করব। আমি হাসপাতালের জন্য ঠাকুরের অনুমতি নিতে গেছি, কিন্তু কোনো না কোনো কারণে ঠাকুরের সাথে সেভাবে এটা নিয়ে আলোচনা করতে পারছি না। কিন্তু ঠাকুরের কাছে গেলে ঠাকুর আমাকে আশীর্বাদ করছে, হেসে কথা বলছে, যেটা অ্যাজ ইউজুয়াল ঠাকুর করতেন। কিন্তু এই সমস্যাটা ওনাকে বলতে পারছি না, কোথাও না কোথাও একটা ব্যাঘাত ঘটে যাচ্ছে। যাই হোক উনি ফিরে আসলেন বাড়িতে, বললো যে আমার তো বিদেশে যাওয়ার দিন ঠিক হয়ে যাচ্ছে, আমি যাব ব্যারিস্টারি পড়তে। তখন একদিনকে বাড়ি ফিরতে পারলাম না। আমি বললাম বাড়ি ফিরতে পারলেন না কেন?
বলছে মাঝ রাস্তায় আমার মানে ওনাদের যে ব্যবসা রয়েছে, ব্যবসার যে কর্মচারীগুলো রয়েছে ওনারা আমার গাড়িটা থামিয়ে দিল। আচ্ছা, এর মধ্যে আমি বললাম যে আপনি কি বিবাহিত? বলছে বিবাহিত না, তখনও বিয়ে করিনি, কিন্তু আমি একজনকে ভালোবাসি, সে বিধবা ছিল। তো সে কে ছিল? ও বললো কলকাতার একজন মহিলা, যিনি নার্স ছিলেন একটা হাসপাতালের। আমার এই লাইফের যে বর্তমান স্ত্রী, তিনি এই লাইফে উনি ডাক্তার, ওই লাইফেও নার্স ছিলেন। তা বলেন উনি বিধবা ছিলেন, আমাকে তো সমাজে এখানে করলে আমাকে কেউ মেনে নেবে না, আমি বিয়ে করব, কথা দিয়েছি, পড়ে আসার পরে বিয়ে করব, যখন ব্যারিস্টারি করে আসবে তখন আমার একটা পজিশন হয়ে যাবে, তখন হবে। ঠিক আছে, এরপরে ঘটনা এগোচ্ছে, বললো যে খুব গন্ডগোল হচ্ছে কারখানায়, আমাকে ওরা বলছে যে আপনি যাবেন না, আপনি এই গন্ডগোলের মধ্যে থাকবেন না, আপনি চলে যান, বাইরে চলে যান। কিন্তু আমি শুনছি না, আমাকে তো পৌঁছাতে হবে, আমাকে তো কারখানা বন্ধ করে দেবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে এতগুলো দরিদ্র মানুষের কী হবে? ভীষণ ভালো, মানে অ্যাজ এ হিউম্যান বিইং উনি খুব ভালো ছিলেন। আমি বললাম দেখুন, এরও 1 বছর পরে বলো না, এখন আমার বিদেশে যাওয়া হচ্ছে না, এত গন্ডগোল হচ্ছে এখানে, আমি যেতে পারিনি। আমি বললাম আপনি কি বিয়ে করেছেন? বলছে হ্যাঁ। ভদ্রমহিলা এখন যেখানে পোস্টিং, ওটা একটা গ্রাম, মানে বর্তমানেও গ্রাম, তখন তো আরও গ্রাম ছিল, বলে ওখানে চলে গেছি। ও তো বিধবা ছিল, কিন্তু আমি ওনাকে বিয়ে করেছি, আমাদের সন্তানও আছে, কিন্তু আমি বাড়িতে কাউকে জানাইনি, আমি কলকাতায় কাউকে জানাইনি। আমি জানি যে ব্যারিস্টারি পাশ করে আসলে আমার পজিশন হবে, তখন আমার সন্তান এবং স্ত্রীকে সবাই মেনে নেবে। এবার যাওয়া ঠিক হয়ে গেছে, দিন ঠিক হয়ে গেছে। ঠিক এরকম সময় একদিন রাত্রেবেলা আমি বাড়ি ফিরছি, আমার গাড়িটা আটকে দিল, বললো এক্ষুনি কারখানায় যেতে হবে, কোনো একটা কাজ আছে। ডেকে নিল, বললো আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। এই প্রেজেন্ট লাইফে ওনার যে কাকা, মানে প্রেজেন্ট লাইফে ওনার যে কাকা, ওই লাইফে ওনাদের জ্ঞাতি ছিল, এবং ওই কারখানাটা ওনার থেকে নিয়ে নেওয়ার জন্যে ওনাকে মার্ডার করা হয়। আমি বললাম যে, এবং এইটা এত পেনফুল ছিল যে অবিশ্বাস্য, মানে এত বিভৎস, তো ওই মেয়েটিরটা আমি দেখেছি প্রচণ্ড বিভৎসতা প্রকাশ পেয়েছে, এবং এটা কিন্তু আমি তো থামাতে পারবো না, থামালে পরে তো সে সেটা রিলিজ করতে পারবে না। আমি বললাম কী হলো? বলছে চারদিক থেকে সবাই ঘিরে ধরলো, আমাকে পেছন থেকে মাথায় আঘাত করলো, আর তখন মানে দাঁত মুখ খিঁচুনি ধরলে যেরকম হয়, ঠিক সেরকম বিভৎস চিৎকার করছে। ওনার ওয়াইফ তো হাউ হাউ করে কাঁদছে, আর আমার তো জাস্ট মানে আমার যে প্রসেস আছে, আমি যাতে হিলিংটা ওনার মধ্যে ভালোভাবে যায়, এনার্জি ফ্লো হয়, আমি সেটা করছি। এবং বলছে পেছন থেকে আমার লোহার রড ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার প্রচণ্ড চিৎকার, বুঝতে পারছো না, জীবন্ত মানুষকে যদি ওভাবে ইয়ে করা হয়, এবং যথেষ্ট মানে বিভৎস চিৎকার করছে, মানে ওর থামানো যাচ্ছে না। তারপরে বললাম ঠিক আছে, আরও কিছু মুহূর্তে পরে দেখুন আপনি কি মারা গেলেন? তখন বলছে একটা ধারালো জিনিস নিয়ে আমার প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হচ্ছে। এবার তারপরে কি হলো? মারা তো গেছেন আপনি, বস্তাবন্দি করা হলো, বস্তাবন্দি করা হয়ে নিয়ে যাওয়া হলো, ওটা ফেলে দেওয়া হলো। এবার আফটার সেশন মাঝখানে তারপরে বলছি, উনি যখন উঠে আসলেন, ওনার ওয়াইফ আমাকে বললেন এই লাইফে রিসেন্ট ওনার পাইলস অপারেশন হয়েছে। আমাদের এনার্জি বডি, উনি কিন্তু ভীষণ সুস্থ স্বাভাবিক একটা মানুষ, ওটা হওয়ার কথা জানি। তো ওনার ওয়াইফ ডাক্তার, উনি বলেছেন ওনার যে আমি পেয়েছি, যেটা করলে এটা হয়, কোনোটাই কিন্তু ওনার সাথে ম্যাচ হয় না। কিন্তু ওনার আজকে বুঝলাম যে কেন এত অল্প বয়সে ওনার এটা হয়েছে। এখন ওটা রোগের কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কিছু হতে পারে, কিন্তু ওনার এনার্জি বডি তো ওই যন্ত্রণাটা ক্যারি করছে, সেটা এই লাইফে হলো। এবার তারপরে যখন বললাম এরপরে কি হলো, বললো যে আমি তো ওখানেই রয়েছি, যেহেতু ওনার অপমৃত্যু হয়েছে, তারপরেও বুঝতে পারবে ওনার আত্মীয়রা যেটার জন্যে করা হয়েছিল সেটা করেছে। ওয়াইফ তখন কলকাতায় চলে আসে আমার সন্তানকে নিয়ে। তখন তো কিছু করার নেই, আমি মারা গেছি, আমার বাবা মা ওনাকে মেনে নেয়, সন্তানরা বড় হয়, এবং তারপরে পরবর্তীকালে মানে আরও ভাবে হয়েছে। এইবার যখন কেউ লাস্ট রাইট না হয়, শেষকৃত্য যখন সম্পন্ন না হয়, সেটা একটা প্রসেসের মাধ্যমে আমাদের করা হয়। কারণ তার ওই লাইফে ওনার যে নাম ছিল XYZ, সে কিন্তু জানলো যে আমি হিন্দু বংশের, যে ধর্মের থাকে সেই ধর্মের রিচুয়ালগুলো কেন মানা হয়। কারণ আমাদের শরীরের যে মুক্তি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এনার্জি বডি থেকে সেই জিনিসটাকে, কষ্টটাকে আমরা রিলিজ করছি, যে না আমার বোধহয় এবার মোক্ষপ্রাপ্তি বা স্বর্গপ্রাপ্তির জন্যে, সেটা পরে, সেটা তো বিতর্কিত বিষয়, সেটা আমি বলছি না, কিন্তু রিচুয়ালের মাধ্যমে তাকে আমরা রিলিজ করি যে তুমি এবার যাও পৃথিবী লোকে, তোমার এই ক্যারেক্টারের কাজটা এবার শেষ হয়ে গেছে, তুমি পরবর্তী ক্যারেক্টারের জন্য প্রস্তুত হও বা তুমি শান্তি পাও। যেহেতু ওর খোঁজ কেউ পায়নি, বললাম খোঁজ কেউ পেয়েছিল, বলছে না আমাকে তো গঙ্গার ধারে ফেলে দিয়ে গেছিলো, চলে গেছে। এবার তখন কি হয়, তখন আমাদের একটা প্রসেস আছে যেটার মাধ্যমে আমরা লাস্ট রাইট তাকে করাই বা শেষকৃত্য সম্পন্ন হয়। যখন আমি বলছি দেখো তোমারটা দাহ হচ্ছে, যে প্রসেসে
সেটা যে কি অদ্ভুত তৃপ্তির হাসি, সেটা যে না দেখবে সে বুঝতে পারবে না। তার মানে ওই অতৃপ্তিটা ওকে ক্যারি করত, মানে ওই অতৃপ্তিটা ওকে ধাওয়া করছিল। সে যখন পুরো রিলিজ করছে, মানে পুরো একদম পুরো শরীর ছেড়ে দিল, শান্তি পেল, তারপরে যখন উঠে আসলো, এবার এই ঘটনার পরে আস্তে আস্তে ওনার ওই ট্রান্স থেকে বেরিয়ে এসে, মানে ওই যন্ত্রণাটা তুমি যখন আমরা দেখি সেই মুহূর্তে থাকে, যখন আমরা ওই সিনারিও থেকে বেরিয়ে নিয়ে আসি তখন কিন্তু থাকে না, তখন কিন্তু নেই, কিন্তু ঘোর কাটতে ওনার বহু সময় লেগে গেছে। এবং উনি বুঝতে পেরেছেন আরও যে কারা কারা কিছু বন্ধু আছে, কিছু পারিবারিক, যেটা বললাম আত্মীয় স্বজন আছে, এরাই এই লাইফেও ক্ষতি করছে। ইয়েস, সেই জন্যে হচ্ছে না, কারণ এই লাইফেও তো লোকটি ব্যবসাই করে। তো ঠিক সেভাবেই যেভাবে আগের লাইফে মানে বন্ধু সে যে শত্রুতা করেছিল, এই লাইফেও কিন্তু সেটাই করছে। সেটা আফটার পাস্ট লাইফ সে জানতে পারে। সে যখন আমাকে গিয়ে বলছে যে হ্যাঁ ঠিক দেখেছি, একদম ঠিক, সে তখন এবার কী হবে, রিকভারি করবে, সে তাদের থেকে সাবধান থাকবে। আচ্ছা, এর উপায় কি? মানে যারা শত্রু তারা তো এই জন্মেও শত্রু, তাহলে কি তাদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো? একদম একদম, তারা তাদের কর্ম করবে। দেখো, ঝড় বৃষ্টিকে কেউ আমরা থামাতে পারবো না, আমরা শেল্টার নিতে পারবো, কোনো ছাতা নিতে পারবো, তো আমরা রেনকোট দিয়ে নিজের শরীরটাকে আবৃত করতে পারবো, এরকম। তো তারা তো আমরা কাউকে চেঞ্জ করতে পারবো না, শুধু আমরা নিজেকে চেঞ্জ করতে পারবো। তো মানুষ, বললাম না তোমাকে, কেউ কথার মাধ্যমে আঘাত করছে, কেউ কোনো বস্তু দ্বারা আঘাত করছে, আঘাত তাদের ভেতরের ডিভাইন সোল বা ডেভিল সোল যেটাই হোক, সেটা ট্রিগার হচ্ছে, সেই জন্য সে আঘাত করছে। এক তো হচ্ছে আঘাত আমরা করি কোনো কিছু প্রতিহত করার জন্য, ধরো আমাকে কেউ কিছু মারতে যাচ্ছে, আমি তাকে পাল্টা আঘাত করলাম যাতে সে তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত না হই। আর একটা হচ্ছে কোনো কিছু ছাড়াও, এই ধরো আমার কথা শুনেও লোকে আঘাত করবে কথার মাধ্যমে, তাদের সেই জিনিসটা ট্রিগার হয়ে যাবে। তোমাকে প্রথমেই বললাম, তো কারুর ভালো লাগবে, একই তো জিনিস, কারুর ভালো লাগছে, কারুর খারাপ লাগছে। একটা মূর্তি দেখে কেউ বলছে ওটা দেবতা, কেউ বলছে ওটা মূর্তি, কেউ বলছে ছবি। তো যার যার মেন্টালিটি, যার যার ভাবনা, যার যার ব্যক্তিসত্তা, তার উপর ডিপেন্ড করছে। আমরা নিজেকে সাবধান রাখবো। আচ্ছা, আজের শেষ প্রশ্ন তাহলে জিজ্ঞেস করি এটাও, এই যে আমরা এখন বিশেষ করে হচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তো এটা পাস্ট লাইফে কীরকম কানেকশন হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে? বেশিরভাগটাই কানেকশন। দেখো, আমি বলবো না, সমাজে বাস করতে গেলে সমাজের যে আইন কানুন নিয়ম শৃঙ্খলা আমাদের সবাইকে মানতে হবে, না হলে তো আমরা তো মানে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাব, এটা আমাদের সবাইকে মানতে হবে। কিন্তু সমাজ বহির্ভূত যেটাকে আমরা বলি, ভালোবাসা কখনো সমাজ বহির্ভূত হয় না, ভালোবাসা কখনো বৈধ অবৈধ হয় না। ভালোবাসা হচ্ছে একটা ডিভাইন এনার্জি ফ্লো হচ্ছে, একটা পশু পাখির দিকে, একটা গাছের দিকে আমার এনার্জি ফ্লো হতে পারে, একটা মানুষের দিকে হতে পারে। যখন একটা অপোজিট মানুষের দিকে যাচ্ছে, মানে যদি আমি নারী হই, একটা পুরুষের দিকে যাচ্ছে, তখন সেটা কি হচ্ছে, বৈধ অবৈধ সম্পর্ক, বৈধ অবৈধ হয়। ভালোবাসা কোনোদিন বৈধ অবৈধ হয় না। যখন দুটো মানুষ কোনো একটা সম্পর্কে আসছে, দুজনের ইচ্ছা অনুযায়ী, এক্সট্রা ম্যারিটাল বা অবৈধ আমরা যেটা বলছি, সেটা সমাজের কাছে সেটা অপরাধ। হ্যাঁ, অবশ্যই আমি কখনোই সাপোর্ট করছি না, কিন্তু কিছু কিছু এমন ঘটনা আমি দেখেছি বা অনেকেই এগুলো দেখেছে যে সেটাকে সে নিজেও অবাক হয়ে যাচ্ছে। যেমন আমার কাছে এরকম এসছে, একটি মেয়ে স্টুডেন্ট, ম্যাথে মাস্টার্স করছে, বললো দিদি আমার যে মানে প্রফেসর রয়েছে কলেজের, তার প্রতি আমি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। এমন নয় যে এটা মানে প্রেমমূলক, তাকে আমি খুব ভালোবাসি, সে ভালো নেই, সে তার শরীর খারাপ হলে আমার কষ্ট হচ্ছে, আমি কাজে, এটা কেন হবে? সে তো ম্যারিড, আমি আনম্যারিড, তাকে যে আমি অ্যাজ এ লাভার ভালোবাসি তা নয়, কিন্তু তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। এবং তিনি ভীষণ হেল্প করছে আমার পড়াশোনা, যেখানে বেঁধে যাচ্ছে, আটকে যাচ্ছে, আমাকে হেল্প করছে। এটা কেন হচ্ছে? আমার গিল্টি ফিল হচ্ছে। এই যে একটা পাস্ট লাইফ মানুষকে কত কিছু থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করছে, গিল্ট ফিল হচ্ছে, সেখান থেকে সে বেরিয়ে যাচ্ছে। এবার আমি বললাম তাহলে দেখো উনি কোথায় ছিল, কোন লাইফে ছিল, সেই লাইফে তুমি যাও। ও তখন বলছে আমি গ্রামের একটি মেয়ে, পড়াশোনা করতে খুব ভালোবাসি, কিন্তু অর্থের অভাবে আমি করতে পারছি না, কিন্তু আমার মা এতটাই আমাকে সাপোর্ট করছে, সে লোকের বাড়িতে কাজ করছে, কাজ করে সে সেই অর্থ দিয়ে আমাকে বলছে তুমি পড়ো, তোকে পড়াবো, তোকে। আমি বললাম মায়ের দিকে তাকিয়ে দেখো, তখন মেয়েটি হাউ হাউ করে কাজে বলছে এটা তোমার স্যার। আচ্ছা, এই লাইফে ওকে কিন্তু পড়াশোনায় সাহায্য করছে, কিন্তু মায়ের প্রতি যে ওর যে ভালোবাসাটা, যে কৃতজ্ঞতাটা, সেটা ভুলতে পারছে না। এবার যদি ধরো সাপোজ ওরা সম্পর্কে জড়াবে না, কারণ মেয়েটি যথেষ্ট, যদি জড়িয়ে পড়তো তাহলে তো সমাজের চোখে এটা অপরাধ ছিল। তো আমরা খুব মানে অল্প দৃষ্টি দিয়ে, মানে জালনা দিয়ে আমরা যেমন পুরো সিনারিওটা দেখতে পারি না, সেটার জন্য দরজা দিয়ে যদি দেখি, অনেক বিশাল বৃহৎভাবে দেখি, পাস্ট লাইফটা অনেকটা ঠিক সেরকম। যেমন একটা সময় আমাদের মেয়েদের লেখাপড়াটাও অপরাধ ছিল, তাই না? একসময় বিধবা বিবাহটাও অপরাধ ছিল,
সতীদাহ প্রথাটাও এক সময় সমাজে স্বীকৃত ছিল, সমস্ত সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, কিন্তু বৈধ অবৈধ পরিবর্তন হচ্ছে সেটা আমি বলছি না, কিন্তু কিছু কিছু জিনিস অ্যাকসেপ্টেন্স, যেটা আমি কেন এটা করলাম, যে আমার দ্বারা, এবং এরকম বহু আসে, এবং একটি মেয়েও এসছে যে দিদি আমার জীবনে একাধিক পুরুষ এসছে এবং তার জন্য আমি নিজেকে খুব অপরাধী মনে করি, কিন্তু কাউকে কিন্তু আমি ডাকিনি যে তুমি এসো, তোমার সাথে আমি সম্পর্কে জড়াবো। এমন না যে আমি আমার হাজব্যান্ডের সাথে খুব আনহ্যাপি, সেরকমও নয়, কিন্তু কোথা থেকে তারা আমার সাথে কেন জড়িয়ে পড়ে এবং যথেষ্ট ডিপ কানেকশন হয়। তো আমি বললাম ঠিক আছে, প্রথমেই যখন আমরা এই কাজটা করতে বসি আমাদের সব কিছুর ঊর্ধ্বে উঠতে হয়, আমরা জাজ করব না, কারণ আমরা তো জানছি না, আমরা তো জানলা দিয়ে দৃষ্টিটা দেখবো না যে এখন শুধুমাত্র এইটুকু কি আছে, এতটা তো অনেক কিছু থাকতে পারে, সেটাকে আমাকে দেখতে হবে। তো সে যখন দেখছে, সে একটা বিখ্যাত রাজবাড়ির, যেটা সবাই মানে মোটামুটি পরিচিত, আমি বলবো না কারণ সে বলা সম্ভব নয়, সেখানকার রাজবাড়ির একটি মেয়ে ছিল, অপরূপা সুন্দরী সেই মেয়েটি। যখন তার মানে অত সৌন্দর্যের কারণে তাকে অনেক, তার জীবনে পুরুষ আসে এবং কেউ তাকে ভালোবাসেনি, তাকে সবাই ভালোবাসার মানে এক ধরনের প্রতারণা, যে বিয়ে করব কেউ করব না, যাই হোক মেয়েটির বিয়ে হয়, বিয়ে হওয়ার পরেও তার হাজব্যান্ডও তাকে ভালোবাসেনি, এবং এত মানুষের দ্বারা প্রতারিত হয়ে মেয়েটির মাথার সমস্যা হয়, ওর ভাই একমাত্র ওকে ভালোবাসতো, এবং ওই ভাইটি এই জীবনে ওর ছেলে। ওই যে যত পুরুষ মানুষ, ও আমাকে বলছে, আমার কাছে সবাই আসে, আমি কিন্তু কারোর সাথে ডিপ কানেকশন হয়, কিন্তু ভেতর থেকে যে যাকে বলে ভালোবাসা, একমাত্র আমি সন্তানের জন্য ফিল করি, আর কারোর জন্য ফিল করি না, এবং আমার ছেলের জন্য, সেও তো একটা পুরুষ, কিন্তু তার ছাড়া আমি কারোর সাথে, এবং এই লাইফে যে সে খুব সুন্দরী তা নয়, মোটামুটি দেখতে নর্মাল। তাহলে যে সব মানুষগুলো আমার কাছে আসে যথেষ্ট তারা প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, কেন আসছে আমার কাছে, এটা আমার জানার। এই যে আফটার পাস্ট লাইফ, তার মধ্যে যে গিল্ট ফিলগুলো ছিল, যে অনুতাপগুলো ছিল, যে নিজেকে ধিক্কার দেওয়ার ব্যাপারটা ছিল, সেটা কিন্তু রিলিজ হয়ে গেল। সে বুঝতে পারলো যে আমাকে দেওয়া প্রমিসগুলো রেখেছি, তোরা আমাকে কষ্ট দিয়েছিস, একইভাবে কষ্ট আমি তোদের দেবো। তোরা আমি তোদের কাছে যেমন ভালোবাসা নিয়ে গেছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করিসনি, আমার অনুভূতিগুলোকে মানে কষ্ট দিয়ে শেষ করেছিস, তোদের অনুভূতিগুলোকে আমরা সেমভাবে রিটার্ন করব। কর্মবন্ধন এটা করে রিলিজ হলো। কিন্তু সে যখন একটা বডি পাচ্ছে, আমাদের মেমোরি, যখন আমরা নতুন শরীর পাচ্ছি, আমাদের মেমোরিগুলো ইনঅ্যাক্টিভ থাকে যতদিন না সেম মানুষটা আমাদের সামনে আসছে, বুঝতে পারছো? যেমন আমরা ঘুমিয়ে যখন ঘুমাচ্ছি, স্বপ্ন দেখছি, তখন জানছি না যে স্বপ্ন দেখছি, তখন ওটা আমাদের রিয়েলিটি। যখন আমরা ঘুমটা ভাঙছি, তখন একটা ঘোরের মধ্যে থাকছি, যখন পুরোপুরি বেড থেকে নেমে গেলাম, তখন আমরা বুঝতে পারছি আচ্ছা ওটা আমাদের স্বপ্ন ছিল। ঠিক সেরকম যখন আমরা আমাদের ওই এনার্জিগুলো নিয়ে আমরা শরীরে প্রবেশ করছি, তার তো এনার্জি বডির সব মনে থাকছে। অনুকূল পরিস্থিতি, অনুকূল মানুষ বা প্রতিকূল মানুষ যখনই আমাদের সাথে আসছে, আমরা ট্রিগার হয়ে যাচ্ছে, আমাদের সেটা বলা হচ্ছে যে কেন এই যে ভদ্রলোক, কেন এই এতগুলো ডিভাইন সোল কেন আমার সাথে আসবে। এবং আর একটা মানুষ একজন এসেছিলেন, তিনি খুব বড় একজন রিনাউন্ড একজন হিলার প্লাস তোমাকে কী বলবো অ্যাস্ট্রোলজার। উনি এসেছিলেন দেখতে ওনার কিছু ব্যক্তিগত সমস্যা, এবং উনি কেন এই রয়েছেন। আমি আমার আকাশিক রেকর্ড করে একটা জন্মে আমি জানতে পারি আমি কোনো এক জন্মে বুদ্ধিস্ট ছিলাম, লামা ছিলাম। তো তিনি আমাকে বলেছে, এবার দেখো আকাশিক রেকর্ডে কী হয়, আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করি না, আমরা শুধু ইনফরমেশনটা পাচ্ছি, আর পাস্ট লাইফে পুরো আমরা ইনফরমেশন প্লাস আমাদের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছি। যেমন ধরো তুমি মিষ্টি খাচ্ছ, বললো পিয়ালিদি এটা খুব মিষ্টি, আমি যতক্ষণ না সেটা খাচ্ছি আমি বুঝতে পারবো না তার মিষ্টতা, তার তারতম্যটা কতটুকু, যে খুব খুব কড়া মিষ্টি না, ওটা খুব হালকা মিষ্টি। তো এরকম ইনফরমেশনটা পাচ্ছি। এবার আমি এটা জানতাম বহুদিন আগে, এবার ও দেখছে ও কোনো একটা জন্মে এরকম বুদ্ধিস্ট ছিল, তো তারপরে উনি ছিলেন। এবার আস্তে আস্তে ওখানে তখন ওই মঠে আক্রমণ হচ্ছিল, রাজরাজা যখন ছিল, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তখন ওরা কোথায় যাবে, বললো আপনি কোথায় যাচ্ছেন এখান থেকে? তখন বলছে আমি এখান থেকে পুরো রাজস্থান চলে যাচ্ছি, ওখানে একমাত্র যেখানে রাজা আছেন উনি আমাদের শেল্টার দিতে পারবেন, কারণ এখানে চারিদিকে প্রচণ্ড অরাজকতা হচ্ছে, ভীষণভাবে আমাদের বুদ্ধিস্টদের ওপরে আক্রমণ করা হচ্ছে। আমি বললাম আপনার সাথে কি আর কোনো আপনার সতীর্থ কিংবা আর কেউ আছে? বলছে তুমি আছো। আচ্ছা, হ্যাঁ। এবার আমি এত খুব খুব স্পন্টেনিয়াসলি কথাটা বলছে তুমি আছো। আমি বললাম আপনি আর একবার বলুন কি বলছেন। আমাদের বয়সে ছোট বলছে যে হ্যাঁ এটা তো তুমি, একই রকম আমরা একসাথে পড়াশোনা করতাম, কিন্তু অত ভালো আমি নিজের বিদ্যাচর্চার উপরে বেশি ফোকাস ছিলাম, বন্ধুত্বের দিকে না। তুমি খুব ভালো, আমার সাথে একই সাথে আমরা যেটাকে বলি ব্যাচমেট, একই সাথে ছিলাম। বললো আপনার সাথে কি আমিও পালিয়ে গেছিলাম? বললো যে না, আমি একা ওখান থেকে যেদিকে পেরেছে চলে গেছে। এই যে তার আমি আকাশিক রেকর্ডে যেটা শুনেছিলাম জেনেছিলাম সেটা ঠিক
তো কেন আসবে এই মানুষটা আমার কাছে? তো কিছু না কিছু তো কানেকশন। তো সেই রকম ভালো মানুষ যারা আমাদের জীবনে আসছে, সেটা আমাদের ভালো কিছুর কানেকশন। খারাপ মানুষরাও ভালোর জন্য আসে, খারাপ মানুষরাও আমাদের ট্রিগার করে দিয়ে যায়। দেখ, ধরো আমার লাইফেও কিছু খারাপ মানুষের অভিজ্ঞতা আমি সবার জীবনে থাকে, আমিও তার ব্যতিক্রম না, যে ওই মানুষটাকে আমি এত ভালোবেসেছি, এত বন্ধু হিসাবে মেনেছি, কেন ও আমাকে এটা করলো? কারণ এটা যখন আমি কারোর সাথে খারাপ করছি, আমি জানি খারাপ করেছি, আমি খারাপটা পাবো, কিন্তু যেই মুহূর্তে আমি খারাপ করছি না, অথচ আমি তার থেকে ক্রমাগত খারাপ ব্যবহার, খারাপ অ্যাকশান পাচ্ছি, আমাকে তো জানতে হবে কেন। তো যখন জানতে গিয়ে ওই যে কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে, তখন দেখছি ওই জিনিসগুলো, ওই যে বলি না যে কর্মফল, যে শুধু খারাপ করলেই যে ভুগতে হয় তা না, একটা থাকে প্যাটার্ন। বহু মানুষ আসে যে দিদি আমি কি পাপ করেছি যার জন্য একই জিনিস আমার সাথে হচ্ছে, মানে আমার পার্টনার ছেড়ে দিচ্ছে বা আমি সাফার করেই যাচ্ছি, তো তার কর্মফল সে সবসময় খারাপ থাকে একেবারেই নয়, প্যাটার্ন থাকে। যেমন আমার প্যাটার্ন ছিল, আমি কখনো প্রতিবাদ করতে পারিনি সমক্ষে, এখন করি, যে নরম হওয়া ভালো, কিন্তু তুমি এতটাও নরম হয়েও না যে তোমার ওই ভালো জিনিস, যেটা একটা ভালো কোয়ালিটি, সেটা তোমার জন্য খারাপ হয়ে যায়। তো এই তোমাকে প্রতিহত করতে হবে, অন্যায়টাকে তোমাকে রুখে দাঁড়াতে হবে, তাতে তোমাকে প্রশংসাই করুক, তাতে লোকে নিন্দাই করুক, তোমার কর্মটাকে তুমি করে যাও, তোমাকে ওই ভাবতে হবে না যে কেন এটা করছি। তো এই যে বহু মানুষ এসে দেখছে যে পাস্ট লাইফ থেকে তার এটা আসছে, সে কিন্তু কোনো পাপই করেনি। তো একটা এসছে, একজন কাপেল এসেছিলো আমার কাছে, তো বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়েটির বলছে যে আমরা দুজনেই মানে বিয়ে করব না, কারণ ওর বাড়ি এবং আমার বাড়ি পরস্পর কেউ কাউকে মানবে না। তো আমরা দেখতে এসেছি যে কেন আমাদের এটা ভুগতে হচ্ছে। তো গিয়ে দেখছে যে ওই লাইফে ওরা বারবার মানে নিজেকে কমিট করেছে, কমিটটাকে ব্রেক করেছে। তো এই যে একজনের প্রতি যে প্রচণ্ড আকাঙ্ক্ষাটা রয়েছে, দেখো এবার সজ্ঞানে ছাড়তে হচ্ছে, সে তখন অজ্ঞানে ছেড়েছে। সেম জিনিসটা ধরো আমি কারুর গালে একটা থাপ্পড় মারলাম, আমি বুঝতে পারবো না যতক্ষণ না আমি একটা থাপ্পড় খাবো, আমাকে সেটা ফিল করতে হবে। এবং বারংবার আমাকে কেউ মেরে যাচ্ছে, আমি কাউকে তখন আমাকেও বুঝতে হবে যে আমাকে পাল্টা একটা দিতে হবে, নতুবা প্যাটার্ন, এটাকে বলে প্যাটার্ন। বুঝতে পেরেছো? আমি তাকে একটা মারলাম, সে আমাকে একটা মারলো, কর্ম চুকে গেল, তাকে আমিও মনে রাখবো না, সেও আমাকে মনে রাখবো না। কিন্তু কখন মনে রাখবো? সেই মানুষটা আমাকে 10টা থাপ্পড় মেরেছে, আমি একটাও মারতে পারিনি। সোল আবার ফিরে আসবে, সেম জিনিস ক্রিয়েট হবে, যেমন মেয়েটার সাথে হচ্ছে। এরকম বহু এসছে যে মানে টক্সিক হাজব্যান্ড, কিন্তু ছাড়তে পারছেন, দেখা গেল সেই টক্সিসিটি সে নিজে শুরু করেছিল। তো এরকম একজন এসছেন, তার হাজব্যান্ড বাইরে থাকে, বললো যে দিদি আমার হাজব্যান্ড ভীষণ ভালো, আমার অন্য কোনো দিকে যাওয়ার কথাই না, কিন্তু আমি কেন গেলাম? আমার ছেলের যে টিউটর কিংবা এরকম কিছু ছেলের মাধ্যমে আলাপ হয়েছে যে এটা কেন হলো, এটা আমার কাছে আশ্চর্য যে আমি যে পরিবারের শিক্ষা দীক্ষা নীতিতে বড় হয়েছে, সেখানে আমার কাছে এটা পাপ, অথচ আমি সেই পাপ করছি। আমি কিন্তু তাকে ভালোবাসছি এবং তার সাথে আমি একটা খুব ভালো বন্ডিংয়ে জড়িয়ে, এবং সে আমার ছেলের ভীষণ কেয়ার করে, টেক কেয়ার করে। তা আমার হাজব্যান্ড বাইরে থাকে, তাকে সমস্ত কিছু সে পালন করছে দায়ভার। যখন দেখা যাচ্ছে যে যে মানে যার সাথে উনি সম্পর্ক রয়েছে সে ওর হাজব্যান্ড ছিল, এবং খুব অল্প বয়সে মারা গেছে, বাচ্চাটার প্রতি কর্তব্য করেন। ইভেন ওনার সাথে যতটা না কানেকশন, বাচ্চাটার সাথে তার থেকে বেশি ভালো কানেকশন। বাচ্চাটার প্রতি অপূর্ণ রাখা কর্তব্যের জন্য উনি ফিরে এসছেন। এবার বাচ্চার সাথে জুড়তে গেলে তো মায়ের সাথেও জুড়ে যেতে হবে। হাজব্যান্ড যে চলে গেছে, মানে এখন বাইরে থাকেন যিনি, তিনি ছিলেন ওনার বয়ফ্রেন্ড ছিলেন, মানে বিয়ে করার আকাঙ্ক্ষা ছিল, বিয়ে করতে পারেননি। মানে ওই জিনিসগুলো রিপিট হয়। তো এটা আমাদের ওপরে ডিপেন্ড করছে যে আমরা কোনটাকে রাখবো না। কিছু জিনিস থাকে। এবার আরেকজন ভদ্রমহিলা এসেছিলেন, উনি মিডিয়া লাইনেই রয়েছেন, উনি কোনো হিলিং, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যেই উনি নেই, কোনো নলেজ ওনার নেই। উনি বলছে আমি দেখতে এসেছি আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ, আমার ইস্যু কবে আসবে। হাজব্যান্ড বাইরে থাকে, আর আমি একটা জিনিস করি, আমি যখন রাস্তায় কোথাও যাই, আমি জাস্ট ধরো কেউ যাচ্ছে, কোনো একটা বাচ্চা যাচ্ছে, আমি জাস্ট তাকে ইম্যাজিন করে আমি জাস্ট তার হাতটা এরকম করে বুলিয়ে দিই, একটা কীরকম একটা মুদ্রা করলো, যে ওটা করি আমার মনে হয় ও হিল হয়ে যাবে। ওর খুব বিপদ, সবার হয় না, ধরো র্যান্ডামলি যাচ্ছে, ওই ভদ্রলোককে দেখলে বা ওই ভদ্রমহিলাকে দেখে মনে হয় যে ওর বোধহয় খুব হিলিং প্রয়োজন। আমি তো কিছুই জানি, এটা কেন করি, এটা কি আমার খেলা বা এটা কি আমার অবদমিত কোনো ইচ্ছা, এটা আমি দেখবো। মেন ব্যাপারটা হচ্ছে কবে ওর মানে হাজব্যান্ডের সাথে ঠিকঠাকভাবে আসবে। ও যখন গেল, মানে উনি যখন গেলেন, দেখছে যে ওনার হাজব্যান্ড, উনি ফরেনে নিজেকে দেখছে, বলছে আমার ভালো লাগছে, আমি নেচারের সাথে থাকতে ভালো লাগছে। আমি বললাম তাহলে কি তুমি কোনো হিলার কিংবা তুমি হুইচক্রাফট করো? যারা মানে প্রাকৃতিক উপাদান নিয়ে যারা নিরাময় করতো, তাদের হুইচ বলি আমরা।
তো বলছে না আমি কোনো কিছু শিখিনি, তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম কার সাথে বিয়ে হয়েছে? বলে যার সাথে প্রেজেন্ট হাজব্যান্ড তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আজকে আমার বিয়ের দিন, কিন্তু আমি ডিনাই করে দিলাম। আমি বললাম কেন ডিনাই করলে? বলছে আমার তো একা থাকতে ভালো লাগে, আমার প্রকৃতির মধ্যে থাকতেই ভালো লাগে, আমার সংসার ভালো লাগে না। কিন্তু ওর এই যে মানে ও যে অ্যাকসেপ্ট করেনি বিয়েটাকে, যে ও ক্যান্সেল করে দিল, ওনার হাজব্যান্ড নিতে পারেনি, পয়জন খেয়েছে। মেয়েটি বিভৎস কাঁদছে, বলছে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেল পয়জন, মানে আমার এই যে আমি ওনাকে না বলে দিয়েছি সেটা নিতে পারিনি। আমি বললাম এরপরে কী করলেন? বলছে আমি নান হয়ে গেলাম। আমি চলে আসলাম, আমি স্যাফরন কালারের গাউন পরা, গ্রামের মধ্যে আমি রয়েছি, সবার ছোট ছোট বাচ্চাদের সেবা করছি। হঠাৎ করে দেখছি কি উনি হাতটা আস্তে আস্তে, যে মুদ্রাটা উনি আমাকে প্রথমে দেখেছিলেন সেটা করছে, আর হাতটা স্প্রেড হচ্ছে, এবং শুধু হাতটা স্প্রেড হচ্ছে না, স্টিফ হয়ে যাচ্ছে। ধরো আমি তোমাকে একটা বল দিলাম, বলটাকে তুমি যেভাবে ধরলে, আমি যদি তোমাকে আরও ভারী কিছু দেবো, তোমার দেখবে হাতের গ্রিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমার বডিটা স্টিফ হয়ে যাবে, ভারী কিছু ধরলে যেরকম হয়ে যাবে, আস্তে আস্তে ওনার ভারটা বাড়ছে, আমি সেটা ফিল করছি। এবং এনার্জি কিন্তু সবসময় স্প্রেড হয়, পজিটিভ হোক বা নেগেটিভ হোক। আমি ফিল করছি খুব পজিটিভ একটা অরা ক্রিয়েট হচ্ছে, খুব পজিটিভ একটা জিনিস ঘরের মধ্যে ক্রিয়েট হচ্ছে, আমি ফিল করছি, আমার বডিটাও সেটা কিন্তু রিসিভ করছে। এবার উনি যে মন্ত্রটা উচ্চারণ করলেন, না উনি শুনেছেন না আমি শুনেছি। আমি বললাম কোনো গড গডেসকে দেখলেন? কে এসছে? বলছে আকাশ থেকে প্রচণ্ড লাইট আমার হাতে এসে পড়ছে, আর উনি হাসছেন আর ওরকম মুভমেন্ট করছেন। আর যে গডেসের নামটা বললেন সেটা আমরা পরে সার্চ, আমিও জানি না, কারণ একটা মানুষের পক্ষে অত হিউজ জ্ঞান রাখলে আমি এখানে থাকতাম না, আমার মোক্ষ হয়ে যেত। তো দিয়ে তখন বলছে যে উনি যেটা নাম বললেন, আমি পরে দেখলাম হ্যাঁ উনি একদম ঠিক বলেছেন, সেটা আমি কোনোদিন শুনিনি, ওনার শোনার তো কোনো প্রয়োজন মানে প্রশ্নই ওঠে না, এবং নাম পারফেক্ট বলেছেন, যে ভাষাটা উনি ব্যবহার করেছেন একদম সেটাই, উনিও জানেন না আমিও জানি না। এবার আমি বললাম এটা কি হলো? বলছে উনি আমাকে আশীর্বাদ করে চলে গেল, বলছে পৃথিবীকে হিল করতে বলছে, সবাইকে হিল করতে বলছে, নিরাময়ের দরকার সবাই। বললো গ্রামের সব মানুষরা আসতো, আমি শুধু তাদের উপরে হাতটা রেখে তাদের বডিটা টাচ করতাম, তারা হিল হয়ে যেত। এরকম করতে করতে ওনার বয়স হয়ে যায়। বাচ্চাদের বিশেষ করে দেখতে বলছে, যেদিনকে মারা যাচ্ছি সমস্ত গ্রামের লোক এসছে আমাকে ছেড়ে আমাকে তো এখন বডিটাকে বৃদ্ধ হয়ে গেছে, আমাকে ছেড়ে যেতেই হবে, তো আমাকে আসতে হবে। আমি বললাম এবার তুমি দেখো তোমার হাজব্যান্ডের সাথে, বলছে অভিমান, দূরত্বের একটাই কারণ অভিমান, অভিমান যেদিনকে কেটে যাবে উনি কিন্তু আবার ইন্ডিয়ায় রিটার্ন করে যাবে। আর সন্তান, তখন খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে, বলছে নিজের সন্তানও সন্তান, অন্যের সন্তানও সন্তান, সুতরাং তুমি চাইলে নিতেই পারো, বা ওই যে সন্তান সম তুমি যে তাদের সেবা করলে তুমি সেভাবেও করতে পারো। তো আমি যখন উঠে আসার পরে বললাম, বলছে হলেও ভালো না হলেও ভালো, আমার কাছে অ্যান্সার এসে গেছে। এই যে উনি একটা দিশা পেয়ে গেলেন, দেখতে এসেছিলেন একটা, পেয়ে গেলেন আরও ডিভাইন একটা এনার্জি। তো কী থেকে কী হবে এটা কেউ আমরা জানি না, বিফোর সেশন কেউ জানি না। থ্যাংক ইউ আজি, অনেকক্ষণ আড্ডা হলো, অনেক মনেই হলো না যে এতটা সময় চলে গেল। সব থেকে ভালো গান হলো না, এটা অনেক বড় প্রাপ্তি, মানে লোকে সত্যি আগের বার যা হয়েছিল খুবই ভালো লাগলো, প্রত্যেকবারের মতো মানে আগের বারের মতোই। আশা করছি আগামী দিনে আবার আমরা বলবো। একদম একদম, আমার ভীষণ ভালো লাগলো, মানে মনে হয় না যে আমি একদম অপরিচিত কোথাও এসেছি, মানে ভীষণ একটা কানেকশন, বললাম না কিছু না কিছু তো অবশ্যই আছে, কারণ একটা হয় স্বতঃস্ফূর্ততা, সেটা আমি ফিল করি ভীষণ এখানে এসে। থ্যাংক ইউ খুবই ভালো লাগলো, আশা করছি দর্শকেরও ভালো লাগলো, আর দর্শক যদি আবার চাই আমরা আবার একদম দর্শকদের কাছে তো আমি মানে কৃতজ্ঞতা আর ঋণ প্রকাশের মানে আমার জাস্ট ভাষা নেই, কারণ তারা এত ভালোবাসা, এত মানে আমি জাস্ট কিছু এখন বলতে পারছি, শুধু জাস্ট কৃতজ্ঞতা আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ